লাইভ শুরু করুন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা বসে আছেন আজকে আমাদের এই স্ক্রিনের সামনে ফোকাল পয়েন্টের অষ্টম পর্ব দেখার জন্য সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই করোনা মহামারীতে আল্লাহর রহমতে আপনারা কোপ করার চেষ্টা করছেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক, এই প্রত্যাশা নিয়ে আজকের ফোকাল পয়েন্ট অষ্টম পর্বে আমি প্রোগ্রাম শুরু করছি। আমাদের আজকের প্রোগ্রামের বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ, খুব প্রাঞ্জল, খুবই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি অংশ। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তার জন্য আমাদের স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন, আমাদের স্ক্রিনের সামনে যারা যারা ভার্চুয়ালি প্রেজেন্ট রয়েছেন, তারাও এক একজন খুবই পরিচিত মুখ বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের বাইরেও। তারা রাজনৈতিক অঙ্গনে যেমন অনেক বেশি সোচ্চার এবং অনেক বেশি যারা নিজেদের পদচারণা রেখে অনেক কিছু দিয়ে গেছেন রাজনৈতিক অঙ্গনকে, তেমনি হয় তাদের ব্যক্তিগত জীবনেও তারা আমাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব কাছের মানুষ ছিলেন। আপনারা মানে ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের সংস্কৃতি এবং সাংস্কৃতিক অঙ্গন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সবগুলো প্রোগ্রামের শুরুতে আমি নিজে ছোট্ট একটু ভূমিকা দিয়ে নিই। আমি খুব বেশি সময় নিব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জনপ্রিয় কিছু অতিথি আমাদের মাঝখানে আছেন, আমি তাদের সাথে পরিচয় করে দিব। তার আগে 1 মিনিটের একটি আমি ভূমিকা দিয়ে নিচ্ছি আমাদের বিষয়বস্তু সম্পর্কে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের সংস্কৃতি এবং সাংস্কৃতিক অঙ্গন। কেন, কি কারণে বাংলাদেশের সংস্কৃতিটাকে গুরুত্বের সাথে তিনি দেখেছিলেন, বা তিনি কি চিন্তা করেছিলেন এই বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনটাকে নিয়ে, সাংস্কৃতিক অঙ্গনটাকে নিয়ে, কেন বাংলাদেশের কালচারটাকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছিলেন, এই বিষয়গুলো আমি ওনাদের সবার মুখে শুনবো। কিন্তু সবার আগে আমরা এতটুকু জেনে নিব যে আসলে এই সংস্কৃতিটাকে তিনি যে পরিমাণ প্রাধান্য দিয়েছিলেন, এটা কি তিনি খালি মুখে বলেছিলেন, নাকি আমরা মুখে বলছি, নাকি তিনি এই দলটির গঠনতন্ত্রে বা দলটির সূচনা লগ্নে তিনি এগুলোকে ইনসার্ট করেছিলেন। যেমন আমরা যদি দলটির ঘোষণাপত্রে চলে যাই, ঘোষণাপত্রে উনি বলেছিলেন, এটি অনুচ্ছেদ 27-এ আছে, জাতির স্বতঃস্ফূর্ত সৃজনশীল প্রতিভার সুষ্ঠু ও সার্বিক বিকাশের উদ্দেশ্যে আমাদের দল বিএনপি সংস্কৃতি, সাহিত্য ও ক্রীড়ার সংগঠিত ও বিস্তৃততর উন্নয়নের প্রচেষ্টা নেবে। এই লক্ষ্য অর্জন করার জন্য আমরা দেশের সকল এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সংস্কৃতি ও ক্রীড়া কেন্দ্র পর্যায়ক্রমে এবং সুবিন্যস্তভাবে গড়ে তুলব। সংস্কৃতি, সাহিত্য ও ক্রীড়া ক্ষেত্রে সকল জননির্ভর এবং জীবনমুখী লোক প্রচেষ্টাকে প্রয়োজনীয় বাস্তব ও সাহায্য ও সহযোগিতা দেব। দেশের আনাচে কানাচে সংস্কৃতি, সাহিত্য ও ক্রীড়া ক্ষেত্রে যে সকল প্রতিভাশালী ব্যক্তি ও গোষ্ঠী রয়েছে, তাদেরকে চর্চা ও প্রশিক্ষণের সুযোগ দিয়ে তাদের সাধনালব্ধ কৃতিত্বকে জাতীয় সম্মান ও সম্পদে রূপান্তরিত করার সুসংগঠিত প্রচেষ্টা চালাবো। বিএনপির যে ঘোষণাপত্র, সেখানে তিনি এটি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, গঠনতন্ত্রে উপঅনুচ্ছেদ 9-তে বলা হয়েছে, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও বাংলাদেশের ক্রীড়া সংরক্ষণ, উন্নয়ন এবং প্রসার সাধন, এটি উদ্দেশ্য এবং লক্ষ্য, দলটি গঠনের উদ্দেশ্য ও লক্ষ্যের 9 নম্বর অনুচ্ছেদে তিনি এটি বলেছেন। তাহলে বাংলাদেশের সংস্কৃতিকে নিজস্ব রূপ দেয়া, এটিকে বিশ্বের দরবারে একেবারে অনেক উজ্জ্বল করে গড়ে তোলার জন্য তিনি কিন্তু এই দলটির গঠনের শুরু থেকে এবং তার জীবনের শুরু থেকে আমরা একটু চিন্তা করে দেখবো, 1978 থেকে 1981, 3টি বছর, অল্প কিছু সময়, এর ভেতরে তিনি বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছিলেন। তিনি শুধু স্বপ্নবাজ মানুষ ছিলেন না, তিনি স্বপ্নকে পরিণতি দেওয়ার জন্য প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে শুনবো। আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন, খুব প্রাঞ্জল একটি আলোচনা হবে আমি আশা করছি। আছেন আব্দুল হাই শিকদার, জনাব আব্দুল হাই শিকদার, কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তিনি সদস্য, চেয়ারপারসন উপদেষ্টা পরিষদ। আমাদের সাথে আছেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক, আমরা সবাই তাকে চিনি। তিনি বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন জনাব ইথুন বাবু। ইথুন বাবু উনি যুক্ত হয়ে গেছেন। জনাব ইথুন বাবু, আমরা স্ক্রিনে ওনাকে দেখতে পাচ্ছি না এখনো, হয়তো খুব শিগগিরই দেখতে পাবো। আমরা সবাই তাকে চিনি। উনি চলে এসেছেন এখানে, সঙ্গীত শিল্পী, গীতিকার এবং পরিচালক, জাসাসের সহসভাপতি। ইথুন বাবু, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা এই আমাদের প্রোগ্রামে। আমরা আমাদের আলোচনায় চলে, ধন্যবাদ আপনাকেও। আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে চাই এখন। আমি সবার আগে যেতে চাই আব্দুল হাই শিকদার, জনাব আব্দুল হাই শিকদার, আপনার কাছে। জিয়াউর রহমান এবং সংস্কৃতি, আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করবেন?
আমি তো মনে করেছিলাম যে অনেক পরে টরে দেবেন। যাই হোক, অনেক ধন্যবাদ জানাই আমি বিএনআরসি কে, যে ইতিহাসে, আমাদের ইতিহাসে সম্ভবত এই প্রথমবারের মতো শহীদ জিয়ার সাংস্কৃতিক নীতিমালা নিয়ে কথা বলছি আমরা, তার সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে। এটা এর আগে আমি কখনো বিএনপির কোনো অনুষ্ঠানে শুনিনি। সেই জন্য বিএনআরসি কে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। খুব তাৎপর্যপূর্ণ একটি ক্ষেত্র এটা। আর এই কাজটা তিনি করে গিয়েছিলেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অনেক কথা বলা হয় তার সম্পর্কে, কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই, যে আপনি আপনার কথার মধ্যে যেটা বলেন যে 5 বছরের মধ্যে একটা মানুষ কি না করেছে, সাংস্কৃতিক জগতে যে কাণ্ড করেছে, বাংলাদেশের সংস্কৃতি এখনো জিয়াউর রহমানের সেই কাজের উপর দাঁড়িয়ে আছে। এর থেকে একটা ইট সরিয়ে দিলেও সংস্কৃতি জগতে চুরমার হয়ে ভেঙে যাবে। সেজন্য আমি বলি যে জিয়াউর রহমান মতো মানুষকে এই পৃথিবী একবার পায় থাকে, পায় না গো আর। এরকম মানুষ আসে না সাধারণত, যদি তাদের সমাদর করা না হয়, যদি তার সেই রকম না থাকে। ওরকম মানুষ না, ভীষণারি জিল নিয়ে। বাংলাদেশে তো বটেই, এশিয়াতে খুব কম নেতার আবির্ভাব হয়েছে। আমাদের শহীদ জিয়ার সাথে তুলনা করার মতো আমি দুজন দেখি। একটা হলো ভারতের জওহরলাল নেহেরু, যিনি ভারতকে স্থায়িত্ব দিয়ে গেছিলেন, আর একটা হলো মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ। এই এশিয়াতে এই দুজনই, বাকিরা ওইভাবে কোনো তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারেনি। যাই হোক, আমাদের সাবজেক্ট আমি চলে যাই। আমি একটু তাত্ত্বিক আলোচনায় যাবো আজকে, কারণ বিস্তারিত বলার জন্য, বিশেষ করে চলচ্চিত্রে বলার জন্য আমাদের সঙ্গে আজকে আমাদের উজ্জ্বল ভাই আছেন। তিনি একসময় খুবই জনপ্রিয় মেগা স্টার ছিলেন আমাদের চলচ্চিত্রের। উজ্জ্বল ভাই শহীদ জিয়ার সফর সঙ্গীও হয়েছেন, শহীদ জিয়ার সঙ্গে মিশেছেন তিনি, কাজে তার স্মৃতিটা খুবই প্রখর। এবং আমাদের সঙ্গে ইথুন বাবু আছেন, সঙ্গীত জগতে তার অবদান এবং অবস্থান সম্পর্কে আমরা সবাই জানি। এবং একই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটা যারা স্টুডিওতে থেকে, বাইরে, ভেতরে, দেশে, দেশের বাইরে যে যেখানে শুনছেন, তাদের সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। তো কালচার শব্দটায় বাংলাদেশে আমরা সংস্কৃতি বলি, এটা এই শব্দটার আদি শব্দ হলো কালচার। কালচার শব্দটি মানব ইতিহাসে প্রথম ব্যবহার করেন ফ্রান্সিস বেকন। এটা হলো আপনার 16 শতাব্দীর কথা। এই কালচারটাকে আমরা পরবর্তীকালে সংস্কৃতি বা তমুদ্দুন করে নিয়েছি। যে 1982 সালে ইউনেস্কো মেক্সিকো শহরের একটি সম্মেলন হয়। এই 82 সালের সম্মেলনে সংস্কৃতির যে সংজ্ঞা নির্ধারণ করে তারা, সেটা ছিল এরকম: ব্যাপক অর্থে সংস্কৃতি হচ্ছে একটি জাতির অথবা সামাজিক গোত্রের বিশিষ্টাত্মক, আত্মিক, বস্তুগত, বুদ্ধিগত এবং আবেগগত চিন্তা এবং কর্মধারার প্রকাশ। সংস্কৃতি মানুষকে নিজের সম্পর্কে চিন্তা করার অধিকার এবং ক্ষমতা প্রদান করে। এই যে সংস্কৃতি, যে মানুষের চিন্তা করার অধিকার, ক্ষমতা প্রদান করে এবং একটা জাতিকে সুসংবদ্ধ করে তোলে, জাতির অন্তর জগৎকে যেমন সুদৃঢ় করে তেমনি ভাবে আলোকিত করে, আবার একই সঙ্গে কোমল করে। এই জিনিসটা সম্পর্কে আমাদের রাজনীতিতে আমাদের যারা জাতীয় নেতা, তাদের মধ্যে প্রথম এটা নিয়ে ভেবেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, কিন্তু তিনি কোনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কখনো নেন। আমাদের রাষ্ট্রনায়কদের মধ্যে প্রথম এবং শেষবার যে মানুষটি এই সাংস্কৃতিক জগতের এই ক্ষেত্রটা নিয়ে ভেবেছিলেন এবং গভীরভাবে, ব্যাপকভাবে, বিপুলভাবে, সেই লোকটার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে সাংস্কৃতিক অঙ্গন আমি যেটা বলে, যে আমরা যা কিছু আজকে করছি, যা কিছু আমরা প্রোভাইড, সবকিছু তারই অবদান। তো তিনি কি বুঝেছিলেন? তিনি বলেছিলেন যে প্রত্যেক জাতিরই, প্রত্যেক সংস্কৃতি একটি জাতির ঐতিহ্যকে প্রকাশ করে। জিয়াউর রহমানের বক্তব্য কতগুলো অপরিবর্তনীয় মূল্যবোধকে প্রতিষ্ঠিত করে। প্রত্যেক জাতি তার সংস্কৃতির মাধ্যমে পৃথিবীতে তার উপস্থিতিকে সুনিশ্চিত করে। এই যে জাতি পৃথিবীর সামনে নিজের উপস্থিতিকে সুনিশ্চিত করে, এরকম একটা স্পর্শকাতর এই বিষয়টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগে কারো মাথাতেই ঢোকেনি। আপনি দেখেন আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি, এই যে পার্টটা আছে, সেই পার্টের 2য় ভাগের 23 নম্বর অনুচ্ছেদে দেখবেন বলা হচ্ছে, যেহেতু ফারজানা আপনি তো মানে একজন আইনজ্ঞ এবং আমাদের অনুষ্ঠানের সঞ্চালক, সেজন্য আপনাকে বলছি যে আপনি ভালো বুঝবেন। সেইখানে বলা হচ্ছে যে রাষ্ট্র সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষা এবং উন্নয়ন করবে। রক্ষা করবে এবং উন্নয়ন করবে, দুটো পার্ট। এই দিকে কোনো দিন কারো নজরই পড়েনি। আপনি একেবারে শুরু 72 সালের 10ই জানুয়ারি থেকে শুরু করে শহীদ জিয়া পর্যন্ত এই যে সময়টা গেছে, আমাদের এই সময়টা একেবারে শূন্য। কালচারাল ফিল্ডে কর্মকাণ্ড টোটাল জিরো।
এই জিরো জগৎটাকে যার চোখে পড়লো প্রথম যে আমার সংবিধান আমাকে এই কথা বলতে বলেছে, করতে বলেছে, সেই দায়িত্বটা নিয়ে যে লোকটা এলেন এবং তার চোখ ফেরালেন, তিনি সঙ্গে সঙ্গে পত্রে পুষ্পে পল্লবে হিল্লোলে প্রাণ পেয়ে আন্দোলিত হয়ে উঠলো বাংলাদেশের সংস্কৃতি, পাটাতন পেয়ে গেল সে। ৭৮ সালেই তিনি প্রতিষ্ঠা করলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়। গ্রেট লেনিন দ্য গ্রেট, মহান লেনিন 1920 সালে রাশিয়াতে প্রথম সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। আর ডগল, যাকে আমি প্রেসিডেন্ট জিয়ার সাথে সবসময় তুলনা করতে পছন্দ করি, চার্লস ডগল, তিনি এটা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্সে। আর এছাড়া পৃথিবীতে আর খুব কম দেশে সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, রাশিয়া আছে, ফ্রান্সে আছে, আর প্রথম করেন শহীদ জিয়া। এরপরে আরো 2-1টা দেশে হয়েছে। তো এইটা তার চোখে পড়লো, তিনি সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করলেন, যা এদেশে ছিলই না। বাংলাদেশকে সিকিম, যে আমরা যে সিকিম এবং হায়দ্রাবাদ এখনো হয়ে যাই নাই, আমরা যে মহাভারতের গর্ভে বিলীন হয়ে যাইনি, আমরা যে নিজস্ব ঐতিহ্য ইতিহাস নিয়ে এখনো দাঁড়িয়ে আছি, এত যে হানাহানি, এত যে মানে কুচ্ছটিকা, এত যে মানে দুর্গতি সম্পন্ন অবস্থা আমাদের রাষ্ট্রীয় জীবনে, তারপরেও যে আমরা দাঁড়িয়েছি, সেটা তো ওই কাজটার জন্য। এবং তিনি সেই সময় বললেন সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময়, দেশের শিল্প সংস্কৃতির মাঝে বাংলাদেশের জাতীয়তাবাদের কথা থাকতে হবে। জাতীয়তাবাদের প্রকৃত চেতনার উপলব্ধি দেশের শিল্পকলা ও সংস্কৃতির ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এই প্রেরণাই হবে আমাদের মূল শক্তি। এই লক্ষ্য, এই কথা নিয়ে বেস করে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হলো। এর অন্তর্জাতীয় সংস্কৃতির চেতনা তিনি পেয়েছিলেন কোথায়? তিনি পেয়েছিলেন তার পরিবার থেকে। আপনারা অনেকেই হয়তো জানেন যে শহীদ জিয়ার মা, অর্থাৎ তার জননী জাহানারা বেগম, তিনি ছিলেন কলকাতা আকাশবাণী কলকাতা বেতারের নজরুল সঙ্গীতের শিল্পী। মায়ের কোলে বসে, মায়ের পাশে বসে শহীদ জিয়া নজরুল সঙ্গীত শুনে বড় হয়েছেন। এইটা তার ভেতরে ব্যাপকভাবে কাজ করেছিল, অর্থাৎ, এবং বাড়িতে ছিল একটা লাইব্রেরি। এই লাইব্রেরি এবং এই কালচার দুটো সংযুক্ত হয়ে জিয়াউর রহমানের একটা পাঠ পিপাসাও তৈরি হয়েছিল। যাই হোক, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালের যে অঙ্গীকার, তার ঘোষণাপত্র, যেটা আপনি পড়ে শুনেন, আমি ওর দিকে যাচ্ছি না, তো ওই প্রতিষ্ঠা লগ্নের অঙ্গীকার দিয়েই তিনি শুরু করলেন তার যুগান্তকারী কর্মকাণ্ড। যুগান্তকারী সকল মন্ত্রণালয়, অধিদপ্তর সমূহ, ভাষা, সাহিত্য, পুস্তক, সঙ্গীত, নৃত্য, শিল্পকলা, স্থাপত্য, নাটক, যাত্রা, চলচ্চিত্র, ঐতিহ্য সম্পদ সংরক্ষণে, লোক সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, রেডিও, টেলিভিশন সহ যাপিত জীবনের সর্বস্তরে তিনি তার বাড়িয়ে দিলেন তার মহিমাময় হাত। ভাটি বাংলার শিল্প সংস্কৃতির যে এবং দার্শনিক চিন্তার যে একটা স্বতন্ত্র ধারা আছে, এর যে একটা স্বতন্ত্র অবয়ব আছে, রূপ আছে, তা যদি আমরা সঠিকভাবে উচ্চকিত করতে পারি, যে জিয়াউর রহমানের কথা, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের পাটাতন হবে দৃঢ়, আমাদের আত্মশক্তি বর্ধিত হবে এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে সফল দেশ হবে বাংলাদেশ। এটা জিয়াউর রহমানের ডায়লগ। কিন্তু অন্যান্য ওই স্বপ্নবাজ রাষ্ট্রনায়কদের মতো তিনি কথাটা বললেন, তারপরে বাথরুমে গেলেন, ফিনিশ, কথা শেষ। জিয়াউর রহমান ওই প্রকৃতির ওই জিনিস ছিলেন না। তিনি যেটা বলেছেন সেটা বিশ্বাস থেকে বলেছেন এবং সেটা প্রয়োগ করে সফল করে ছেড়ে দিয়েছেন। তিনি প্রথম রাষ্ট্রপতি, তিনি পরিষ্কার ভাষায় বললেন যে ঢাকাই হলো বাংলা ভাষা ও সংস্কৃতির রাজধানী। ইয়েস, পশ্চিম বাংলায় বা ত্রিপুরায় বাংলা তো তৃতীয় শ্রেণীর ভাষা, প্রথম ভাষা হিন্দি, দ্বিতীয় ভাষা ইংরেজি, থার্ড ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। পৃথিবীতে একটি মাত্র দেশ যে বাংলা ভাষায় তার রাষ্ট্র জীবনকে পরিচালনা করে, সেটা আমাদের দেশ। এই জন্য তিনি যে কথাগুলো বিএনপির সেই আদি গঠন ঘোষণাপত্রে তিনি যেগুলো বলেছিলেন, সেগুলো বলতে গেলে অনেকক্ষণ সময় লাগে, অত সময় হয়তো আপনাকে দেবেন না আমাকে, আমি ওগুলো বাদ দিয়ে যাচ্ছি। যাই হোক, সাহিত্যিক শিল্পীদের নিয়ে তার যে ভাবনা, প্রথম সাংস্কৃতিক উন্নয়ন নীতিমালা তিনি করেছিলেন, যেটা এদেশে ছিল না। সাংস্কৃতিক উন্নয়ন নীতিমালা, এই নীতিমালা করতে গিয়ে তিনি বললেন, এবং মন্ত্রণালয় প্রতিষ্ঠার লগ্নে তার ওই বক্তব্যের সঙ্গে যুক্ত করে তিনি বলেন, বহুকাল ধরে দেশের শিল্পীরা শোষিত হয়ে আসছে, মুষ্টিমেয় স্বার্থান্বেষী গোষ্ঠীর চক্রান্তে আমাদের অনেক শিল্পী নিঃশেষ হয়ে গেছে এবং এখনো নির্যাতিত হচ্ছে। প্রতিভা ও সৃজনশীলতা
সৃজনশীল শক্তিকে অপব্যবহার করে গুটি কয়েক কায়েমি স্বার্থবাদী এতকাল ফুলে ফেপে উঠেছে। শিল্পী ও শিল্প সংস্কৃতির উপরে শোষণ ও নির্যাতন আর বরদাস্ত করা যায় না। অতএব সাংস্কৃতিক মন্ত্রণালয় তিনি বুঝতে পেরেছিলেন যে বিভেদ এবং হানাহানি দেয়াল উপড়ে ফেলতে হবে, শিল্পীদেরকে মানসিক বিপর্যয় দশা থেকে উত্তরণ ঘটাতে হবে। এবং সেই নীতিমালার আলোকে প্রথমে আমি আসি, এত কাজ করেছেন তিনি। নজরুল প্রসঙ্গে বলি, একটার পর একটা যেতে যাচ্ছি আমি। তিনি প্রথম ব্যক্তি যিনি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন, যেহেতু সাহিত্যের কাজ, সাহিত্য দিয়ে শুরু করছি। আর্মি ক্রেস্ট প্রদান, নজরুলের কবরটা যে আজকে আমরা বাংলাদেশে পেয়েছি সেটা তো একটা মাত্র মানুষের জন্য। আমাদের যদি কারো কাছে কোনো কৃতজ্ঞতা থেকে থাকে সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে। তার জন্য নজরুলের কবরটা এই মসজিদের পাশে নজরুল যেভাবে যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবে সেভাবে তাকে সমাহিত করা হয়েছে। সরওয়ার্দী উদ্যানের জানাজার থেকে এই লাশ নিজে ঘাড়ে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবর পর্যন্ত নিয়ে গেছিলেন। 3 বাহিনী প্রধান, রাষ্ট্রপ্রধান, এটাও একটা নজিরবিহীন ঘটনা। 21 বার তোপধ্বনি করা হয়েছিল নজরুলের মৃত্যুর সময়। রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছিলেন। নজরুল র্যালি 1977 সালে প্রথম কোন কোভিড যেন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, আমি জোর দিয়ে বলছি কথাটা, যে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কোন কোভিড জন্য রাষ্ট্রপ্রধান র্যালি করতেছে রাস্তায়। ফার্মগেট থেকে শুরু করে আজকের এই নজরুলের মাজার পর্যন্ত র্যালির নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সঙ্গে কারা ছিল? বাংলাদেশের সমস্ত জ্ঞানী গুণীরা ছিল, সমস্ত শিল্পীরা ছিল। ফিরোজা বেগম থেকে শুরু করে এহেন কেউ নাই, সুদিন দাস, সৌরভ হোসেন বা আমাদের উজ্জ্বল ভাইরাও হয়তো ছিলেন, আমার ঠিক মনে নাই, আমাদের রেজাউদ্দৌলারা, তারা এর মধ্যে ছিলেন। এবং সেই দিনই তিনি নজরুল এভিনিউ ঘোষণা করলেন। নজরুল একাডেমিটাকে মরণ দশা থেকে উত্তরণ করে তাকে একটা জমি দান করে দিল যে তোমরা নজরুল একাডেমিটা ভালো করে করো। আজকে যে জাতীয় নজরুল ইনস্টিটিউট সরকারি, সেই ইনস্টিটিউট জিয়াউর রহমানের পরিকল্পনা ফল। 80 সালে তার উদ্যোগ, 1980 সালে এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগেই বাংলাদেশের ইতিহাসে না শুধু সাবকন্টিনেন্টের ইতিহাসে প্রথম নজরুল সঙ্গীত সম্মেলন হয়, জাতীয় নজরুল সঙ্গীত সম্মেলন 1980 সালে, সেটাও জিয়াউর রহমানের টাকায়। 21 পদক, স্বাধীনতার পদক নিয়ে আমাদের মহতারাম প্রধানমন্ত্রী কত কি করেন, আমাদের গাজী ভাইরে নিয়ে দিয়ে দিচ্ছে কোন কাণ্ড কারখানা। তো যাই হোক, 21 পদক, স্বাধীনতার পদক দেওয়ার সময় আমাদের কে যেন সেদিন বললো যে আমাদের প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগের মধ্যে জিয়াউর রহমানের আদর্শ লুকানো থাকে। কারণ তার ভ্যানিটি ব্যাগের মধ্যে পাসপোর্ট থাকে, তো পাসপোর্টের মধ্যে লেখা আছে ন্যাশনালিটি বাংলাদেশি। এই বাংলাদেশি ন্যাশনালিটিটা জিয়াউর রহমানের দান। এবং এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এত রাগ ঘৃণা, এত শিষ্টাচার বর্জিত ভাষায় তিনি এবং তার অনুচররা যেভাবে জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করেন, কুৎসিত কথাবার্তা বলেন, কিন্তু কেন এই জাতীয়তাবাদীরা বদলাতে পারেন না? ওখানে তো লেখা আছে ন্যাশনালিটি বাংলাদেশি। আমি একটু ইন্টারাপ্ট করি জনাব আব্দুল্লাহ শিকদার আপনাকে। বাংলাদেশি জাতীয়তা বোধ যেটা, এটা তো 1972 সংবিধানকে যেটা ছিল বাঙালি জাতীয়তা বোধ যেটা ছিল, সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশিতে নিয়ে আসলেন। কারণ উনি চেয়েছিলেন যে এই বাংলাদেশের মানুষগুলো একটি জাতি হিসেবে পরিচিত পাক। যদি বাঙালি বলা হয় তাহলে অবাঙালি যারা আছেন, যেমন আদিবাসীরা যারা আছেন, তাদেরকে তো এই আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে ফেলা যাবে না। আপনি কন্টিনিউ করেন, জাস্ট আমি একটু আপনাকে মনে করে দিলাম বিষয়টা। হ্যাঁ, তো এই স্বাধীনতার পদক, 21 পদক আজকেও দিয়ে যাচ্ছেন। এত ক্রোধ, এত ঘৃণা নিয়েও তারা বাদ দিতে পারছে না। এমন ভাবে জাতির মধ্যে তিনি সুপ্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের লোকজনদের সমস্যা যেটা হয়েছে, এই কথাগুলো জোর দিয়ে বলতে পারে না, হয় জানে না অথবা ভয়ে বলে না। কেন বলতে, এর অসুবিধা কি? সত্য তো চিরকাল সত্য, সত্য তো রীতিমতো নগ্ন, সত্যের কোনো কাপড় চোপড় পড়তে হয় না। সত্য হলো তরবারির মতো। জাতীয় লোক সঙ্গীত সম্মেলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম করেছিলেন আমাদের দেশে। জাতীয় নাট্য উৎসব, আজকে নাটকের দলগুলো মহিলা সমিতি দাপিয়ে বেড়ায়, শিল্পকলা দাপিয়ে বেড়ায়। এদের যদি সত্যিকারের কেউ ফাউন্ডার থাকে, ফাদার থাকে, সেই ফাদার এবং ফাউন্ডারের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ এই যে রামেন্দ্র মজুমদার আজকে আমাদের আওয়ামী লীগের প্রধান সিপাহ সালার কালচারাল ফিল্ডের, তিনি জিয়াউর রহমানের একজন অত্যন্ত কাছের লোক হয়ে উঠছিলেন। কেন? নাটক নিয়ে গেছিলেন জিয়াউর রহমানের কাছে। জিয়াউর রহমান জানতেন এই জিনিসটা কে, কিন্তু তিনি তাকে ফেরান নাই।
সেই আপনার ধরেন ৭৮ সালে এই রামেন্দ্র মজুমদারকে নাটক করার জন্য ৯ লক্ষ টাকা দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 9 লাখ। আজকের হিসেবে এটা টাকাটা কত হয়? নাটকের দলকে বিদেশে প্রেরণ করা, জার্মানিতে প্রেরণ করা, সিউলে প্রেরণ করা, তারপরে আপনার পিয়ংইয়ং, বেইজিং, এই সমস্ত জায়গায় নাটকের দল প্রেরণ করার আইডিয়াটাই বাঙালি মুসলমানের মধ্যে ছিল না। এটাও এই নাট্য উৎসবের পাশাপাশি বিদেশে নাট্যদল প্রয়োগ পাঠিয়ে দিয়ে আমাদের নাটকের শিল্পীদের সঙ্গে তাদের নাটকের শিল্পীর সংস্রব করে একটা নবনাট্য আন্দোলনে দানা বাঁধাইছিলেন জিয়াউর রহমান। তার ফসল আমাদের নাটকের দলগুলো ভোগ করছে, কিন্তু সেটা জিয়াউর রহমান সম্পর্কে তারা বলে না। জাতীয় চারুকলা প্রদর্শনী, শিল্পকলা একাডেমির অন্যতম একটা কাজ হলো জাতীয় চারুকলা প্রদর্শনী, পেইন্টিং এক্সিবিশন। এইটাও আমাদের দেশে ছিল না, জিয়াউর রহমান এটার ফাদার। এবং এই চারুকলা প্রদর্শনী করতে গিয়া বাংলাদেশের যেটা হলো সেটা হলো যে প্রচুর শিল্পী জন্ম দিতে পারলাম আমরা। আন্তর্জাতিক এশীয় চারুকলা প্রদর্শনী নজিরবিহীন, সারা এশিয়াতে কোনো দেশ হয় না। জিয়াউর রহমান এশিয়ার সমস্ত দেশ থেকে শিল্পীদের সমস্ত পেইন্টিং নিয়ে এসে সেই সমস্ত শিল্পীদের দেশে নিয়ে এসে বাংলাদেশি শিল্পীদের সঙ্গে মাস ব্যাপী চারুকলা প্রদর্শনী হলো এবং সেখানে পুরস্কার প্রথা প্রবর্তন করলো। সেই পুরস্কার প্রথায় আমাদের কায়েম চৌধুরী, আমাদের মাহমুদুল হক, এরা পুরস্কার পেয়েছে, সারা এশিয়াতে ফার্স্ট ছিলেন এরা। জাতীয় যাত্রা উৎসব, যাত্রা যে জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ গ্রামে গঞ্জে সিনেমা হল নাই, এখন তো ভিসিআর ভিডিআর এর দিন, সেই সময় তো এগুলো ছিল না। তাহলে গ্রামের লোকের অ্যামিউজমেন্টের কি হবে? ওই শিকড়ে হাত দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি প্রথম শিল্পকলা একাডেমিকে বললেন যে যাত্রা উৎসব করো, ফেস্টিভ্যাল করো। যাত্রা ফেস্টিভ্যাল আসলো, জিয়াউর রহমান যাত্রা ফেস্টিভ্যাল খুব খুশি হতে পারলেন না। তিনি বললেন এগুলো কি পালা হচ্ছে, আমার ইতিহাস ঐতিহ্য কোথায় আমার যাত্রার পালায়? তো বলে যে আমাদের যাত্রায় পালাতে আমাদের লোককে লোক তৈরি করুন। জিয়াউর রহমান বাংলাদেশের সমস্ত নাট্যকারদের সাথে বঙ্গভবনে বসলেন, বসে তিনি বললেন যে নতুন নাটক তৈরি করেন, আর যে নাটকে আমার জাতির ইতিহাস ঐতিহ্য, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। সেই প্রেক্ষাপটেই আমরা ঈসা খান নাটক পেলাম, আওরঙ্গজেব নাটক পেলাম, হাজী শরীয়তুল্লাহ নাটক পেলাম, আমরা সিরাজউদ্দৌলা নাটক পেলাম। এরকম অসংখ্য কাণ্ড কারখানা জিয়াউর রহমানের নাটকের দল দিয়ে করিয়ে 10-15টা নতুন নাটকের যাত্রার দল তৈরি করা হলো। তাদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিল। মিলন কান্তি দে সেদিনও তার এক আর্টিকেলে লিখছে এগুলো, যে জিয়াউর রহমানের মতো নেতা তো আর পেলাম না, যাত্রার জন্য এত আকুলতা। তো সেইটা তিনি বুঝতে পেরেছিলেন যে যাত্রাটা দরকার আমাদের। চলচ্চিত্রে জাতীয় উজ্জ্বল ভাই ভালো বলবো, আমি শুধু শর্টকাটে বলে যাচ্ছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিয়াউর রহমান। অনুদান প্রথা জিয়াউর রহমান। যে অনুদান প্রথা না হলে সূর্য দিগল বাড়ির মতো মুভি তৈরি হতো না। এমিলের গোয়েন্দা বাহিনী, তোলপাড়, তারপরে মেঘের অনেক রং, এই ছবিগুলো কার? কিন্তু জিয়াউর রহমানের টাকায়। ফিল্ম ইনস্টিটিউট সব আমাদের ছেলেমেয়েরা পুনাতে যায় পড়ার জন্য, আইসে মগজ ধোলাই হয়ে এখানে আইসে এক ধরনের জাতির আশা আকাঙ্ক্ষার সাথে অসঙ্গতিপূর্ণ সিনেমা বানায়। তিনি ফিল্ম ইনস্টিটিউট বলেন আমরা পুনার থেকে বেরিয়ে আসবো, আমরা নিজেরা চলচ্চিত্র ইউনিভার্সিটি করবো। দ্যাট ওয়াজ হিজ প্ল্যান। তিনি এটা করলেন। তার মৃত্যুর পরে, তাকে হত্যা করার পরে এগুলোর গলা কেটে দেওয়া হয়েছে, এগুলো নাই আর। আর্কাইভ, ফিল্ম আর্কাইভ, ৭৮ সালে তিনি ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করলেন। যে একটা জাতির ফিল্ম সংরক্ষণের কোনো জায়গা নেই, এটা কথা হইতে পারে? ফিল্ম আর্কাইভ করলেন। চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করলেন। তো এগুলো উজ্জ্বল ভাই ডিটেলস বলে, আমি খালি পয়েন্ট গুলো দিয়ে যাচ্ছি। বেতার এবং টিভি সম্প্রসারণ, রঙিন টেলিভিশন চালু করায়। তখন ভারত, পাকিস্তান, বার্মা কোন দেশেই কালার টেলিভিশন ছিল না। সেই সময় জিয়াউর রহমান বাংলাদেশে কালার টিভি নিয়ে আসলেন। তিনি কি করলেন? জাতীয় চলচ্চিত্র টিভি পুরস্কার প্রবর্তন করলেন, যে টিভি নাটক, টিভির অনুষ্ঠান, টিভির শিল্পী, সিঙ্গার, তাদেরকে পুরস্কার দেওয়া। জাতীয় বিতর্ক অনুষ্ঠান করে, যেটা এখন খুব পপুলার সারা দেশে, জিয়াউর রহমান ফাদার। শিশু কিশোরদের মধ্যে পুরস্কার প্রথা প্রবর্তন করা, ফাদার জিয়াউর রহমান। নতুন কুড়ি নিয়ে আজকে আওয়ামী লীগের বহু সেনাপতি তৈরি হয়েছে নতুন কুড়ির থেকে। জিয়াউর রহমানের ছড়িয়ে দেওয়া, ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খেয়ে এগুলো এখন বিখ্যাত হয়ে গেছে। অকৃতজ্ঞতার চরম সীমায় তারা, যে জিয়াউর রহমানের নামটা নিতে লজ্জা করে, ভয় পায় হাসিনারে। চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা। শিশু মন্ত্রণালয়,
এই যে এক্সট্রাঅর্ডিনারি আইডিয়া, এটা কার? জিয়াউর রহমানের। শিশু একাডেমি প্রতিষ্ঠা করলেন ৭৭ সালে। ফারজানা, আপনি তো ৭৮ থেকে হিসাব করছেন, ৭৭ সালে তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেক জেলায় জেলায় যে বাচ্চাদেরকে মানুষ করতে হবে, এই বাচ্চাগুলোকে ডিরেল হওয়া যাবে না। এর থেকে আমাদের বড় বড় প্রতিভাগুলো খুঁজে পাওয়া, সিঙ্গার নিয়ে আসতে হবে, ড্রামাটিস্ট নিয়ে আসতে হবে, কবি লেখক নিয়ে আসতে হবে, পেইন্টার নিয়ে আসতে হবে। বাচ্চাদেরকে নার্সিং করো, শিল্পীদেরকে বিদেশে প্রেরণ করা, প্রশিক্ষণ দেওয়া। বাংলাদেশের শিল্পীরা জিয়াউর রহমানের সময় 2 বছরের মধ্যে 47টা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছিল বাংলাদেশের বাচ্চারা। কল্পনা করা যায়? তারপরে সর্বস্তরে বাংলা চালু করেন। আমরা তো মুখ দিয়ে খুব ফেনা তুলে ফেলি, আমাদের বুদ্ধিজীবীদের ফেনার পরিমাণ দেখলে মনে হয় যে কত যে প্রেম। নিজের ছেলেটিকে পড়ে ইংরেজি মিডিয়ামে, আর এদিকে বাংলা ভাষার জন্য টেলিভিশনে হাহাকার করে। এই যে মুনাফেক, এই মুনাফেকের উপরে একটা চপেটাঘাত করেছিলেন জিয়াউর রহমান। সেই চপেটাঘাতটা কি? তিনি প্রথম ব্যক্তি বলেন, আমার আর্মি, আমার কমান্ড আছে ইংরেজিতে, আমার মাতৃভাষা হলো বাংলা। এই ভাষার জন্য কত হাজার হাজার মানুষ স্যাক্রিফাইস করেছে, কত ডজন ডজন লোক আত্মাহুতি দিয়েছে। আর আমার আর্মি কমান্ড হচ্ছে লেফট রাইট, এই রাইট টার্ন লেফট টার্ন, আর্মির কমান্ডের ভাষা যেটা আর কি। তিনি এই যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব দক্ষিণ হস্ত, বাংলা একাডেমির তার ডিজি চেয়ারম্যান মানে রফিকুল ইসলাম, তিনি জিয়াউর রহমানের এখানে মোটামুটি খুদ করে খাওয়ার জন্য যাতায়াত করতেন। তো এই ডক্টর রফিকুল ইসলাম, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, এই দুজনকে জিয়াউর রহমান বললেন যে আর্মির এই যে কমান্ডের ভাষা, এটা কিভাবে বাংলায় করা যায়। আজকে দেখেন আমাদের আর্মি সেই জিয়াউর রহমানের সেই জিনিসটার উপরে আজকে আমরা আমাদের আর্মি কমান্ডের সমস্ত ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। ক্যান্টনমেন্ট গুলোতে সমস্ত রোড গুলো তিনি করলেন বিভিন্ন শহীদদের নামে। টেলিভিশনে চালু করলেন ফজলুল ওহানির যদি কিছু মনে না করেন সেই বিখ্যাত অনুষ্ঠান। এটা হয়তো ফারজানা বলতে পারবেন না, উজ্জ্বল ভাই বলতে পারবে। স্বজনে বিজনে হেদায়েত হোসেন মোর্শেদের খুব বিখ্যাত অনুষ্ঠান ছিল। গণশিক্ষা নিয়ে যে প্রোগ্রাম করা যেতে পারে টেলিভিশনে, এইটা জিয়াউর রহমানের আবিষ্কার এবং প্রয়োগ করে জুবাইদা গুলশানের আগে তিনি একটা দায়িত্ব দিয়েছিলেন। তারপরে তিনি জাসাস গঠন করলেন। জাসাস, আজকের জাসাসের এই দীর্ণ দশা থেকে মন খারাপ করার কোনো কারণ নাই। কিনা এটা জন্ম লক্ষণের যে শুধু অঙ্গীকার ছিল, সেটা ছিল একটা ছিল অপসংস্কৃতি রোধ। যে অপসংস্কৃতি সিকিমকে স্বাধীনতাহীন করেছে, যে অপসংস্কৃতি হায়দ্রাবাদকে গিলে খেয়েছে ইন্ডিয়া, এই অপসংস্কৃতি ওয়েস্টার্নাইজ করে ফেলেছে আমাদেরকে। আমার ফ্যামিলি ভ্যালুস, আমার কালচার, আমার যাপিত জীবন, আমার জায়নামাজ, আমার তসবি, আমার ভোরের আজান, এগুলো সবই হুমকির মুখে পড়ে গেছিল। অতএব জিয়াউর রহমান একটা জাসাসের জন্ম দিয়ে বলে যে অপসংস্কৃতি রোধ করে আর কি করলেন? তিনি জানছেন যে কৃষি পটভূমি থেকে উঠে আসা, এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা উদীয়মান একটা জাতির সংস্কৃতি চিন্তার সার্বভৌম বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এবং এই বহিঃপ্রকাশ ঘটানোর জন্য যাদেরকে তিনি দায়িত্ব দিলেন তার নাম হলো জাসাস। আপনি খেয়াল করেন, তিনি এটা প্রদান করলেন কাকে? সেই সময়কার বাংলাদেশের সেরা কবি, আমার মায়ের নাকে সোনার লোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। এই যে আল মাহমুদ, এই আল মাহমুদকে নিয়ে সোনালী কাবিনের কবি। সে আল মাহমুদ গাঙের ঢেউয়ের মধুবরণের মতো দাঁড়িয়েছে মোহাম্মদ ত্রিকুল, গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা কবুল কবুল। এই আল মাহমুদকে তিনি নিয়ে আসছিলেন। কেন নিয়ে আসছিলেন? তিনি তো অনেক প্রফেশনাল পলিটিশিয়ানদের নিয়ে আসতে পারতেন। তা না করে আল মাহমুদের মতো লোককে নিয়ে আসার উদ্দেশ্য ছিল যে সামথিং ডিফারেন্ট, এমন একটা কিছু করো, এমন একটা কিছু দেখাও যে জাতির অপসংস্কৃতি যেমন রোধ করতে পারবো, নিজস্ব সংস্কৃতিরও তেমনি বিকাশ করতে। তো যাই হোক, আমি একটু ইন্টারাপ্ট করি, শেষ করে দিচ্ছি। জি আচ্ছা, জি। সাহিত্য সংস্কৃতির ব্যাপারে বাংলাদেশের বর্তমানে যে তরঙ্গ বইছে, যে স্বতঃস্ফূর্ততা, যদিও এটা আমাদের এই ফ্যাসিস্ট শাসনে এই ভোট চোরদের পাল্লায় পরে বাংলাদেশের জাতীয় রাজনীতি যেমন দূষিত, বিষাক্ত, মানে ঘৃণাঢ্য হয়ে পড়ছে, তেমনি আমাদের শিল্প সংস্কৃতির 12টা বেজে গেছে। এখানে এখন শুধুমাত্র আসমানে একজন আল্লাহ, নিচেও একটা ব্যক্তি, তার স্তুতি, তার কীর্তন, তার ভজন ছাড়া বাংলাদেশে আর কোনো কিছু নাই। সকালে সূর্য ওঠে তার নামে, সকালে সূর্য ডোবেও তার নামে। এইরকম একটা বিষাক্ত বাংলাদেশে তিনি যে সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করেছিলেন, যে তরঙ্গ বইয়ে দিয়েছিলেন মাত্র 5 বছর সময়ের মধ্যে, সেই তরঙ্গ শেষ করতে পারে নাই তারা।
আজকে আমাদের যতটুকু সাফল্য তার সবকিছুর ফাউন্ডার এবং ফাদার হলেন জিয়াউর রহমান। তো যাই হোক, বাংলাদেশি জাতীয়তাবাদ তার কাছে ছিল একটা রাজনৈতিক শব্দ মাত্র ছিল না। যারা বাংলাদেশি জাতীয়তাবাদ বা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের কিন্তু এটা বোঝে না যে বাংলাদেশি জাতীয়তাবাদ শহীদ জিয়ার কাছে শুধুমাত্র একটা রাজনৈতিক শব্দ ছিল না, এটা ছিল শত শত বছর ধরে নিপীড়িত একটি জাতির আত্মপ্রকাশের, আত্মবিকাশের, আত্মপ্রতিষ্ঠার মূল মন্ত্র। এই মন্ত্রটা তিনি আমাদের কাছে দিয়ে গেছেন। অসাধারণ। আমরা যেহেতু খুবই জিয়াউর রহমানের সৈনিক, কিন্তু রাস্তায় দাঁড়াতে ভয় লাগে, ঘরের মধ্যে স্লোগান দিই, শহীদ যে গিয়েছিল আমরা আছি তোমার সাথে, তারেক রহমান আমার ভাই, আমাদের কোনো ভয় নাই। রাস্তায় নামে না, ঘরের মধ্যে বসে বসে স্লোগান দেয়। এই দুর্যোগ থেকে যদি আমাদের বেরোতে হয়, তাহলে জিয়াউর রহমানের কালচারাল শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, তাহলে বাংলাদেশকে যে দুর্যোগে বাংলাদেশকে পতিত হয়েছে, যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসনে, এর থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ আলোকপাতের জন্য, অসাধারণ স্মৃতিচারণের জন্য। অনেক অনেক বিষয় ছিল যেগুলো আমাদের নতুন প্রজন্ম যারা আছে, ইভেন আমিও জানতাম না, আরো যারা আছে নতুন প্রজন্মে তারা তো জানে না। এগুলোর প্রতি আলোকপাত করার প্রয়োজন অত্যন্ত জরুরি, কারণ ইতিহাসকে যেভাবে বিকৃত করা শুরু হয়েছে, ইতিহাসকে যেভাবে নষ্ট করে ফেলা শুরু হয়েছে, যদি এগুলো আপনারা বলে না যান, আপনারা লিখে না যান, একটি সময় কিন্তু এগুলো হারিয়ে যাবে। যদিও জিয়াউর রহমানকে কখনো মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। আলোচনায় এই পর্যায়ে আমি আসবো, আমি জনাব উজ্জ্বল আপনার কাছে আসবো কিছুক্ষণ পরে স্পেসিফিক খুবই সুন্দর দুটি প্রশ্ন নিয়ে। তার আগে আমি একটু ইথুন বাবুর কাছে আসতে চাই। যেহেতু আমাদের জনাব আব্দুল হাই শিকদার বললেন যে জাসাসের বিষয়ে, আমাদের উনি সহসভাপতি আছেন জাসাসের, জনাব ইথুন বাবু, আমি আপনার কাছে ছোট একটি প্রশ্ন রাখতে চাই। আমি আসলে এই প্রশ্নটা আমার তৈরি ছিল না, প্রাসঙ্গিকতার কারণে চলে আসলো, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাসাস যেটা ছিল আর আজকের যে জাসাস, আপনি এটাকে কিভাবে কম্পেয়ার করেন? আপনি এটাকে কিভাবে মনে করেন যে সেই ধারায় কি আপনি আছেন কিনা? আমি আপনাকে একটু হেল্প করতে চাচ্ছি, সহযোগিতা। আপনি যদি এই বিতর্কে যান, তাহলে মূল ফোকাসটা নষ্ট হয়ে যাবে। আপনি এই বিতর্কে যায়েন না, এটা আমার একটা রিকোয়েস্ট আর কি। আমি জাস্ট এই বিতর্কে গেলে এটা নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু আমি মনে করি যে আজকে জাসাসের সাফল্য ব্যর্থতা নিয়ে কথা না বলে আমরা জিয়াউর রহমানের অবদান নিয়ে কথা বলি। আমার প্রশ্নটা হয়তো আমি কমপ্লিট করতে পারিনি। বিষয়টা এরকম ছিল যে উনি তো একটা স্বপ্ন ছিল সংস্কৃতিটাকে একটি দলীয় প্ল্যাটফর্ম থেকে তুলে নিয়ে আসা। আপনি যেটা বললেন যে আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছিল, আমাদের আজানের ধ্বনি হারিয়ে যাচ্ছিল, সেগুলোকে যেন আমরা সমুন্নত রাখতে পারি, সেজন্য এখানে ছিল। আমার প্রশ্নটা এখানে যে আপনি দায়িত্বপ্রাপ্ত একজন আছেন এখানে, তো আমরা কি সেটাকে মেনটেন করতে পেরেছি কিনা, বা কি কারণে পারলাম না? সংস্কৃতিগুলো হারিয়ে গেল কেন আমাদের ভেতর থেকে, নাকি এখনো আছে বা আমরা সেগুলোকে উপলব্ধি করতে পারি না? ওই পয়েন্টটা থেকে আমি বিতর্কে যেতে চাচ্ছি না, শুধু ওই পয়েন্টটাতে আমি ফোকাস করতে চাচ্ছি। আপনাকে আনমিউট করতে হবে জনাব ইথুন বাবু, আপনাকে আনমিউট করতে হবে। বলছি আমি কি বলবো? জি জি প্লিজ। না, শিকদার ভাই খুব ভালো সুন্দর কিছু কথা বলছে, এটা খুব ভালো, আমি মন দিয়ে শুনছিলাম যে উনি খুব ভালো। অবশ্য উনি বরাবরই খুব সুন্দর চটুক কথাবার্তা বলে, উনাকে এই জন্য সবাই খুব পছন্দ করে আমাদের শিকদার ভাই। তো উনি আমাদের জাসাস নিয়ে কথা বলতে যেহেতু এপার ওপার নিয়ে মানা করলো, এটার পিছনে ভালো মন্দ হয়তো শিকদার ভাই ভালো বলতে পারবে, কারণ ওনারা একসময় তো জাসাস চালিয়ে আসছে, বা তারা তাদের অবদান কি করেছে বা কি, এটা নিয়ে আমি যাব না, বা তারা কি করেছে এখন কি হচ্ছে এটা আমি যাব না। আমি যতটুকু বিশ্বাস করি, আমার জীবনে দেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুবই কাছে থেকে দেখা, তার কোলে বসা, সেটা হচ্ছে রাজশাহী পুলিশ মানে চারঘাট আমাদের যে পুলিশ একাডেমি আছে সরদহ, তখন আমি ছোটকালে তবলা বাজাতাম। আমাদের সব তখন তো হারমোনিয়াম তবলা যুগ ছিল, 77 যত সম্ভব 77, তখন আমি 6 না 7 পড়ি। যাই হোক, ওইখান থেকে আমার তার কাছ থেকে যে আদর্শ নেওয়াটা, বা সে আমাকে নিয়ে তার কোলে বসে বলছিল যে চমৎকার চমৎকার, আমি তখন তবলা বাজাতাম। তার যে দৃষ্টি, উনার যে শক্তি, উনার যে ভালোবাসা, উনার যে আদর্শ, এটাকে ধারণ করতে হলে আসলে কলিজা লাগবে, যেটা আমি বলি। হ্যাঁ, এটা ধারণ করতে হলে কলিজা লাগবে। আমরা যারাই বিএনপি করি বা বিএনপি জাতীয়তাবাদীতে যারা বিশ্বাসী, বা শহীদ প্রেসিডেন্ট যে সাথে যারা আপনি যেভাবে বলছেন
তার পরিপ্রেক্ষিতে আমি একটু কথা বলবো। শিকদার ভাই অনেকক্ষণ ধরে বলছিল, আমার কথাটা শুনতে হবে। যারা এই জাসাসকে তৈরি করে গেছে, তারা জাসাসের জন্য কি রেখে গেছে? ওনার কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা, কেন জাসাস? আমি একটু ইন্টারাপ্ট করি বাবু ভাই আপনাকে। আমার প্রশ্নটা আসলে সেটাই ছিল, যেটা হচ্ছে যে আমরা যে জিয়াউর রহমান তো কিছু জিনিস আমাদেরকে দিয়ে গেছেন, আমরা অবশ্যই। সেটাকে আমাদের সমুন্নত রাখা বা কিভাবে আমরা করতে পেরেছি বা পেরেছি কিনা, সার্বিকভাবে বিষয়টার প্রতি আলোকপাত করা। জাসাসের আগের এবং পরের বিষয়গুলোর দিকে আমি প্রশ্নটা করিনি। আপনার কাছে আমার আন্তরিক অনুরোধ যে আপনি এভাবে উত্তরগুলো দেবেন যে আসলে আজকে বাংলাদেশের সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে আছে, এবং একটা দলীয় প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা এই বিষয়টাকে আলোচনা করতে পারি যে আমরা সেটাকে আমরা আমি কি আপনাকে ছোট্ট একটা প্রতিবদ্ধকতা কথা বলে দিই, আপনি সব সমাধান পেয়ে যাবেন। ধরেন যে আপনার কাছে যে কেউ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার কাছে একটা সংস্থা দিয়ে গেছে, এটাকে আপনাকে পুষতে হবে। ধরেন যে ওইখানে 10টা ছাগল আছে, 10টা গরু আছে, 10টা মুরগি আছে, এটা পুষতে হবে আপনাকে। আপনি এখন না পুষে ধরেন যে গরুও জবাই করে খান, খাসিও জবাই করে খান, মুরগিও জবাই করে খান। পরবর্তীতে যারা আসবে তখন এসে না মুরগি পেয়েছে, না গরু পেয়েছে, না খাসি পেয়েছে, কোনো উৎপাদন নাই। কিন্তু আমরা বড় বড় কথা বলতে শিখেছি, আদর্শকে ধারণ করতে শিখিনি। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে মানে আসল কথা। জাসাসকে যদি ভালোবাসতে হতো বা সেভাবে হতো, যারা এখন মনে করেন জাসাসের যারা শিল্পী ছিল বড় বড়, তাদেরকে কিন্তু আসলে জাসাস কোনো সময় ওইভাবে মূল্যায়ন করেনি। জাসাস থেকে কেন চলে যাবে লোকজন? তারা কি তারা শহীদ জিয়ার আদর্শ ধারণ করতে পারেনি? কই, আমাদেরকে তো কেউ কেড়ে নিয়ে যেতে পারেনি। আজকে বড় বড় সবাই জাসাস ছেড়ে চলে গেছে, অমুক ছেড়ে চলে গেছে, যারা নাটক কর্মী তারা গিয়ে এখন অন্য জায়গায়, যাই হোক, নাম বলছি না। আচ্ছা, আমি ঘটনা একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আমার কাছে একটা রিপোর্ট আছে, এটা আমি আপনাকে বলছি। আপনি শুনতে পাচ্ছেন বাবু বাবু হ্যাঁ হ্যাঁ যারা- হ্যাঁ, জি জি, একটা রিপোর্ট আছে এখানে। এটা হচ্ছে টাইমস টাইমস নিউজ, দ্য টাইমস। হ্যাঁ এটা জাস্ট ইমিডিয়েট আফটার দ্য ডে, যেদিন এটা হচ্ছে, ডেটটা হচ্ছে 1 জুন 1981 এর একটি রিপোর্ট হ্যাঁ এখানে। 30 মে যেদিন এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেদিন হত্যা করা হলো, ঠিক তার পরের দিনের রিপোর্ট। সেখানে তার এই মৃত্যুটাকে ট্র্যাজেডি ফর বাংলাদেশ এইভাবে অবশ্যই। উল্লেখ করা হয়েছে। এবং এই পুরো পুরো রিপোর্টটা জুড়ে যেভাবে বলা হয়েছে, এটা পুরো রিপোর্টটা পড়া আমার পক্ষে এখন সম্ভব না, কারণ এত সময় আমি দিতে পারবো না। কিন্তু সেখানে স্ট্র্যাটেজিক্যালি দুটো লাইন বলা হয়েছে: The killing of President Ziaur Rahman is a shattering blow to peace and good governance in Bangladesh. অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা বাংলাদেশের শান্তি ও সুশাসনের জন্য একটি চরম আঘাত। এটা টাইমসের কথা বলছি, এটা আমাদের কোনো দেশীয় কোনো পত্রিকার কথা না। আমার আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, এই যে সুশাসন এবং শান্তি এর যে ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু এই এতক্ষণ ধরে যে আমরা জনাব আব্দুল হাই সিকদারের কাছ থেকে শুনলাম যে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে এটাকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদানগুলো ছিল, সেগুলো কি অনেকাংশে হ্যাম্পার হয়নি তার মৃত্যুর কারণে? সেগুলোকে কি আজকের বাংলাদেশ কি সেটা কি ধরে রাখতে পেরেছে আজকের আজকের জগতে? আপনি আমাকে এই উত্তরটুকু দেবেন প্লিজ। আসলে ঘটনা, শিকদার ভাই কিন্তু অনেক কিছুই তুলে ধরেছে। মানে জি শিকদার ভাই তুলে ধরেছে জাস্ট, মানে ওনার যে আমাদের যে ওনার যে কর্মকাণ্ড গুলো ছিল, আসলে শহীদ জিয়া, মানে শহীদ জিয়াকে যদি ধারণ করতে হয় বা শহীদ জিয়াকে যদি সবকিছু নিয়ে কল্পনা করতে হয়, এটা অনেক বড় গল্প হবে, অনেক বড় জায়গায় যেতে হবে। কারণ এরকম মানুষ পৃথিবীতে একবার করে আসে, এটা আমার বার্তা, কারণ আমি ওনাকে কাছ থেকে দেখেছি। শহীদ জিয়াকে ধারণ করতে হবে। এখন আমি আপনার সাথে যে আপনি যে পড়ছেন না, যারা জি লিখছিল না, জি অরিজিনালি তারা ধারণ করেছিল বলে ওই কথাটা লিখেছিল যে শহীদ জিয়াকে হত্যা করা হয়নি, বাংলাদেশকে হত্যা করা হয়েছে। শহীদ জিয়াকে কিন্তু হত্যা করা হয়নি, বাংলাদেশকে হত্যা করা হয়েছে, এটা লিখে রাখবেন। তো আমাদের মধ্যে মনে করেন এখন আমাদেরকে আমরা নিজেরাই হত্যা করছি, আদর্শকে কিন্তু ধারণার মধ্যে নাই। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, যেহেতু আপনি লয়ার মানুষ, আপনি যেহেতু আইনজীবী মানুষ, আপনি খুব ভালো করে জানেন সবকিছুর পিছে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। জাতীয় খেলাটা হচ্ছে হাডুডু। হাডুডু মানে পা ধরাধরি, মানে আপনার পা ধরে টানবেন, আমি আমার পা ধরে টানবো। এটা কিন্তু সেই চলে আসছে।
এই জাতীয় খেলাটাকেই কিন্তু এই যে এখন যে সরকার আসছে, এই সরকার কিন্তু জাতীয় খেলাটাকে এস্টাবলিশ করে ফেলছে, জাতীয় খেলাটাকে হাডুডুটাকে এস্টাবলিশ করে পারছে। মানে যার তার পা ধরে টানছে, ধরেন যে মনে করেন নদীতে লাশ ভেসে উঠছে, এগুলো তো মনে করেন ওই হাডুডু থেকে আসছে, সভ্যতার মধ্যে নাই। তো এই যে শহীদ জিয়া রহমান কিন্তু এরকম এরকম কোন রকম ছিল না, উনি মহান ব্যক্তি ছিলেন। উনার কাছ থেকে শিখতে হলে, উনার কাছ থেকে যেতে হলে, উনার সাথে যদি কথা বলতে হবে, উনার জীবনী গুলো পড়তে হবে, উনার সাথে থাকতে হবে, তো আদর্শকে ধারণ করতে হবে। খালি বড় বড় লেকচার মিললে হবে না, বড় বড় কথা বললে হবে না। বিএনপি কে এখন ওই পর্যায়ে শহীদ জিয়ার আদর্শটাকে কয়জন ধারণ করতে পারতেছে আপনি আমাকে বলেন আপা, আপনার কাছে প্রশ্ন থাকলো। এই সময় অবশ্যই কোনো একদিন আপনি হোস্ট হবেন, আমি আপনার গেস্ট হব, এবং তখন আমি অবশ্যই আপনার এই প্রশ্নের উত্তর দিব। আমি আবার আসবো আপনার কাছে আলোচনার এই পর্যায়ে। আমি চলে যেতে চাই আমাদের অতি পরিচিত মুখ, চলচ্চিত্র অভিনেতা জনাব আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, আপনার কাছে। আপনাকে আমি আপনাকে একটু আনমিউট করতে হবে উত্তর দেওয়ার জন্য, প্লিজ। আমার হাতে একটি বই আছে, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেখা একটি প্রবন্ধ, আমাদের পথ। উনি এই প্রবন্ধে অনেক অনেক কিছু লিখেছেন, যেখানে শান্তিপূর্ণ বিপ্লবের কর্মসূচি হিসেবে উনি সেখানে সাংস্কৃতিক উন্নয়নকে খুব জোরালোভাবে টার্গেট করেছে, যে একটি শান্তিপূর্ণ বিপ্লবের কর্মসূচিতে সাংস্কৃতিক উন্নয়নটাকে উনি ইনসার্ট করেছেন। ইনসার্ট করে উনি এটাকে বলেছেন যে যদি এটা কিন্তু বিপ্লবের অংশ হতে পারে। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সাংস্কৃতিক উন্নয়নটাকে বিপ্লবের অংশ, এটা কিন্তু অনেক বড় বিষয়। হ্যাঁ, যে আমরা বিপ্লব করি, যুদ্ধ করি, আমরা অস্ত্র নিয়ে করি, কিন্তু উনি এই সাংস্কৃতিক জগৎটাকে উনি কিন্তু একটি অস্ত্র হিসেবে তুলে ধরতে চেয়েছেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি কি মনে করেন, আপনাদের সময়, আপনি তো খুব কাছে থেকে জিয়াউর রহমানকে দেখেছেন, তার সাথে মিশেছেন, তো উনি যদি আজকে জীবিত থাকতেন, তাহলে এই যে এই সাংস্কৃতিক উন্নয়নটাকে বিপ্লবের পর্যায়ে নিয়ে গিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে খুবই উজ্জ্বল একটি জায়গায় নিয়ে যাওয়ার কি উনি কি করতে পারতেন না? এটা আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি, কারণ আমি চাই যে এতক্ষণ যারা কথা বললেন, যাদের কথা শুনলাম, সেখান থেকেই আমি শুরু করতে চাচ্ছি, কিন্তু খুব শর্টে, এত ডিটেইলে না। এবং আমার যে কথা থাকবে, সে কথাগুলোর ভিতরে রাজনীতি থাকবে অবশ্যই, কিন্তু সেটা সংস্কৃতির উপর দাঁড়িয়ে রাজনীতি। আমাদের যে রাজনীতিটা হবে সেটা হবে সংস্কৃতি নির্ভর রাজনীতি। যে কথাটা, যে প্রশ্নটা আপনি করলেন, যে বিপ্লবটা কথা আপনি বলছেন, শান্তিপূর্ণ একটি বিপ্লব, এবং সেটি সংস্কৃতির মাধ্যমে হতে পারে, এই বিষয়টা যিনি চিন্তা করতে পারেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একজন ব্যক্তি দূরদর্শিতা সম্পন্ন যদি না হয়, তাহলে পরে জনাব আমাদের দেশের একজন অত্যন্ত বড় মাপের কবি আব্দুল হাই শিকদার এবং সাংবাদিক, তিনি যেভাবে বিশ্লেষণটা করেছেন, তার অবদান কালচারাল ফিল্ডে সংস্কৃতির প্রতিটি শাখা, উপশাখা, শেকড়, গাছ, পাতা, লতা কিছুই বাদ দেননি। সংস্কৃতি একটি চলমান প্রক্রিয়া, রাজনীতি যেমন চলমান প্রক্রিয়া, সংস্কৃতিও ঠিক একইভাবে আমাদের জীবন ধারণ করার জন্য একটি চলমান প্রক্রিয়া। এটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। ঠিক একইভাবে আমাদের যে সভ্যতাটা, সেটাও কিন্তু একটা চলমান প্রক্রিয়ার ভিতর দিয়েই এসে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং সময়ে সময়ে সবকিছুর পরিবর্তন হয়, রাজনীতির পরিবর্তন, প্রযুক্তির পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন, শিল্পীর পরিবর্তন, দর্শকের, শ্রোতার প্রয়োজনীয়তা, তাদের রিকোয়ারমেন্ট, তাদের ইচ্ছা অনিচ্ছা, সবকিছু পরিবর্তনশীল। সুতরাং এই পরিবর্তনশীল অবস্থার ভিতর দিয়ে শুধুমাত্র তখনই আমি নিজেকে পাকাপোক্ত করতে পারবো যদি আমি দূরদর্শিতা সম্পন্ন হতে পারি, যেটা
সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে, যেমন সংস্কৃতি মন্ত্রণালয় বলেন, বাংলা একাডেমি বলেন, তারপরে সিনেমা বলেন, নাটক বলেন, যা আব্দুল্লাহ সিকদার সাহেব উপস্থাপন করেছেন সংক্ষেপে খুব সুন্দরভাবে। তো সেখানে আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হলো, উনি এই যে গ্রামে গঞ্জে ওনার সম্পর্কে একটা কথা কিন্তু দেখবেন সবার মুখে শুনবেন, যে গ্রামে গঞ্জে উনি হেঁটে 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 এখানে সেখানে, and he said that I will make politics difficult for others. রাজনীতি ছিল রাজপ্রাসাদে, সেই প্রাসাদ থেকে উনি রাজপথে নিয়ে গেছে, সেই প্রাসাদ থেকে উনি গ্রামে গঞ্জে নিয়ে গেছে, একেবারে বটম লাইনে উনি নিয়ে গেছেন। সেটা হলো তার একটা অবদান। ঠিক একইভাবে সংস্কৃতি কিংবা যারা বরেণ্য ব্যক্তি, তাদেরকে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়াটা ছিল তার সবচাইতে বড় অবদান। যে কথাটা, পুরস্কারের কথা যেটা সিকদার সাহেব বলেছেন, 21-এর পদক, তারপরে আমাদের সিনেমায় জাতীয় পুরস্কার, শিশু পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, এই যে একাধিক পুরস্কার, এই পুরস্কার তো আর কিছু না, সেটা হলো উনি স্বীকৃতি দেয়া, একটা মানুষকে সম্মান দেয়া। সংস্কৃতির যে কোনো শাখায় যে কোনো মানুষ, সে কবি হোক, সাহিত্যিক হোক, শিল্পী হোক, গায়ক হোক, গায়িকা হোক, পেইন্টার হোক, সে যেটা চায় সেটা চায় হচ্ছে ভালোবাসা চায়, শ্রদ্ধা চায় এবং সম্মানটা চায়। এটা উনি উপলব্ধি করতে পেরেই কিন্তু এই সমস্ত পুরস্কারের আয়োজন উনি করেছিলেন। এটা হলো এই সিকদার সাহেবের যে সমস্ত উনি যা পয়েন্টগুলো দিলেন সেটার বিনিময়ে আমি কথাগুলো বলতে চাচ্ছি, যে দূরদর্শিতা সম্পন্ন একজন রাজনীতিক, সে তো মাত্র 1200 থেকে 1500 দিন রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 1200 থেকে 1500 দিনের ভিতরে এই 54,000 বর্গ মাইলের এবং প্রতিটি সেক্টরের প্রতিটি ক্ষেত্রে আপনি যেখানে হাঁটাবেন, যেদিক দিয়ে হাঁটবেন, যেদিক দিয়ে তাকাবেন, সেখানে দেখবেন যে জিয়াউর রহমানের প্রতিনিধি আছেই। আমি যেরকম ভাবে এই সংস্কৃতি অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্রের একজন জিয়াউর রহমান প্রেমিক কিংবা জিয়াউর রহমানের আদর্শের একজন প্রতিনিধি। এখন এই প্রতিনিধিটা হলাম কেন, কিভাবে আমি প্রতিনিধিত্বটা পেলাম, সেই কথাটুকু একটু গল্পের ছলে বলেই, কারণ খুব সিরিয়াস আলোচনা হচ্ছিল আমার কাছে মনে হয়, যে রাজনীতি, তারপরে এর দর্শন এবং এগুলো কথাবার্তা শুনতে 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 সবসময় টকশোতে এরকম খুব সিরিয়াস আলোচনা হয়। আমরা একটু বিনোদনমূলক তুলে যাই, এখানে একটু পরে আমি বাবুকে বলবো যে মিয়া একটা গান শোনাও, এটা শোনালে বরঞ্চ একটু এন্টারটেনমেন্ট হোক, সংস্কৃতির কথা হচ্ছে তো। কিংবা সিকদারকে বলবো যে আপনি একটা কবিতাই আবৃত্তি করে শোনান, আপনার লেখা, এত সুন্দর কবিতা লেখে, এত সুন্দর শব্দ চয়নটা, আনবিলিভেবল। যাই হোক, তো আমার সঙ্গে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এই জন্য যে আমি সিনেমা আমার পেশা, এবং সিনেমা থেকে আমার উত্থান, এবং সিনেমাই আমার জীবন মডেল। রাজনীতি হচ্ছে আমার একটা আদর্শ, প্যাশন, ভালোবাসি। কাকে ভালোবাসি? জিয়াউর রহমানের রাজনীতিকে ভালোবাসি। জিয়াউর রহমানের রাজনীতি কি? বাংলাদেশি জাতীয়তাবাদ। আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি বাঙালি, আমি অবশ্যই বাঙালি, কিন্তু আমি বাংলাদেশি বাঙালি। তাহলে তো আমেরিকা, ব্রিটেন, তারা তো সব ইংলিশ কথা বলে, তারা তো সব এক হয়ে যেতে পারে। তো সেইভাবে আমি এই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং উনার যে চিন্তা চেতনা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের বিষয়ে, উনি এই দৈনিক বাংলা, সেই সময় 1981 সালের 8ই জুলাই উনি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটি নিবন্ধ লেখেন। নিবন্ধে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের 7টি মৌলিক বিবেচ্য বিষয় উল্লেখ করেন। এই বিষয়ে মধ্যে অন্যতম হলো আমাদের সংস্কৃতি। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং এই যে তার যে সংস্কৃতিটা হচ্ছে অন্যতম একটা ইন্ডেক্স। কারণ
আপনি যদি সৃজনশীল সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িত রাখতে পারেন তাহলে দেশের সার্বভৌমত্ব, দেশের যে জাতীয়তাবাদ, দেশের ইনফ্যাক্ট আয়না বলা হয়, সংস্কৃতিকে বলা হয় ইটস এ মিরর অফ দি কান্ট্রি, দেশের আয়না। এখানে কারণ হলো মানুষের জীবন চরিত্র কিভাবে হবে, তাদের লেখাপড়া ইত্যাদি, তাদের গান বাজনা সমস্ত কিছু এর ভিতরে আছে। সো দ্যাট ইজ দ্যান ইন্ডেক্স মিরর অফ দি হোল কান্ট্রি, অফ দি হোল নেশন, জাতির আয়না এটা। যাই হোক, ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় বড় ইন্টারেস্টিং ওইটা হলো, উনি তো, আমি একটা ছবির শুটিং এ কুমিল্লায়, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, উনি তখন ব্রিগেড কমান্ডার কুমিল্লাতে। এটা লুকিং ফর দি ফোন একটা দেখলাম। আচ্ছা যাই হোক, নাও শুনতে পাচ্ছেন তো আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? জি জি হ্যাঁ, শুনুন, শুনছি, আপনি বলুন। জি আচ্ছা, তো সেখানে আমার ওই অরুণোদয়ের অগ্নিসাক্ষীতে আমি নায়ক ছিলাম, আমি ববিতা, আমরা ছিলাম, সুভাষ দত্তের ছবি ছিল। সেখানে শুটিং চলাকালীন সময়ে আমরা ওই ময়নামতি ক্যান্টনমেন্টের মধ্যে, এটা মুক্তিযুদ্ধের ব্যাকগ্রাউন্ডের উপরে ছবিটা ছিল, সেখানে শুটিং করা এবং সেখানে তাদের আমাদেরকে আপ্যায়ন করা এবং মানে ফুল ফ্যামিলি আর্মি থেকে, এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার সবকিছু করেছিলেন। সেখান থেকে শুরু। এখন আমি তো ফিল্মের একজন নায়ক ছিলাম, যে কারণে আমাকে সবাই নামে চেনে, আমাকে পর্দায় দেখেছি সেই 70 থেকে, আমার প্রায় 50 বছর হয়ে গেছে চলচ্চিত্রের কর্মকাণ্ড। এরপরে উনি যখন দেশের রাষ্ট্রপতি হলেন, প্রেসিডেন্ট হলেন, আমার একটা ছবি সেন্সর বোর্ডে আটকে গেল। আচ্ছা, সেন্সর বোর্ডে আটকে দেওয়ার পরে সেই সময় আরো 4-5টা ছবি সেন্সর বোর্ডে এরকম আটকানো ছিল। তো বি চৌধুরী স্যার তখন আমাদের বিএনপি সেক্রেটারি জেনারেল। তো বঙ্গভবনে আমি ওই ওনার সঙ্গে দেখা করতে গেলাম। তখন আমার এই ছবিটাকে আমি অ্যাপিলেট ডিভিশনে, এটা আমি প্রেয়ার দিয়েছি, আমার এটা যে আমি যে কারণে আমার ছবিটাকে ব্যান করা হয়েছে এইটাতে আমি একমত না, এটাকে আবার রিভিউ করার জন্য সেখানে আমি দিলাম। তা আমি বঙ্গভবনে গিয়ে, তখন লোকমান হোসেন ফকির হলো ওই জাসাসের প্রেসিডেন্ট। তো লোকমান ভাইয়ের সঙ্গে বঙ্গভবনে প্রথমে গেলাম, গিয়ে আমি বললাম যে শোনেন, আপনাদের সঙ্গে তো আমি যাব না, কারণ আমি তো জাসাসের কোনো নেতৃবৃন্দ না, আপনারা দেখা করতে এসছেন, আপনি খালি মেহরবানি করে বেরিয়ে আসার সময় আমাকে আধা মিনিটের জন্য স্যারকে বলবেন যে এরকম উজ্জ্বল আসছে, আপনার সঙ্গে একটু দেখা করতে চান। এইটা ওই দিন এই লোকমান হোসেন ফকিরের এই কর্মটার জন্য আমার সঙ্গে হয়তো এত ইন্টিমেসি তার তৈরি হয়েছে। আমি গেলাম, বললো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি উজ্জ্বল আসেন, তাড়াতাড়ি আসেন। স্যার বলছে, দৌড়ায় আমি ভিতরে ঢুকলাম তার রুমে, অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু দি ইয়েতে লাইব্রেরি। তা আমি আধা মিনিট 1 মিনিট আর ওনাকে কিছু, আমার তো মাইন্ডসেট হচ্ছে অন্যরকম। আমি গিয়ে বললাম যে স্যার, আই ওয়ান্ট অ্যান ইন্টারভিউ উইথ ইউ, প্লিজ গিভ মি টাইম। আমি খুব টেকনিক্যালি, খুব কায়দা করে আর কি বললাম। ইমিডিয়েটলি এডিসিকে ডাকলো, বললো যে উজ্জ্বলকে সময় দিয়ে দাও। এই পরের দিন আমি গেলাম, যাওয়ার পরে ওনার সঙ্গে যখন কথা বলছি, কথা বলার পরেই বি চৌধুরী স্যার ওখানে ঢুকলেন। ঢোকার পরে বললো যে এরকম ওর একটা ছবি আটকে গেছে, ওর ছবিটাকে একটু দিলে পরে, নিজে নাইস ম্যান, বা আপনারা ভাই বোন নিয়ে থাকে আমাদের ওইখানে, তো বলে উনি চলে গেলেন। দেন হিয়ার দি ইন্টেনশন, রেড টেলিফোন, তখন কিন্তু আমাদের যে টিএনটি রেড টেলিফোন ইউজ করতেন প্রেসিডেন্ট কিংবা যারা ভিভিআইপি আর তাদের জন্য ডাইরেক্ট কানেকশন। ফোন করতে গেছি ইনফরমেশন মিনিস্টারকে, আমি বললাম যে এক্সকিউজ মি স্যার, ডোন্ট ডু ইট, বিকজ আপনি ইউ আর দি টপ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, if you intervene into the matter and release my film, there are other 4 films which are banned also in the censor board. So tomorrow, if you release my film, you will be subject to criticism to the whole nation. People will talk about it. I do not want it, because এটা আমি মনে করি, হ্যাঁ, আমার প্রতি যদি অন্যায় করা হয় তাহলে আমি স্যার আপনার কাছে আসবো, টপ এক্সিকিউটিভ অফ দি কান্ট্রির কাছে, তো বিচারের জন্য। কিন্তু তার আগে পর্যন্ত আমার এটা, কারণ আমি এটা অ্যাপিলেট ডিভিশনে দেওয়া আছে। এইটা শোনার পরে
আমার মনে হয় দ্যাট ক্রিয়েটেড এ ভেরি সিরিয়াস রিয়াকশন অন হিম। কারণ ওনার কাছে সবাই তো যায় হলো কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য, নাহলে অভিযোগ করার জন্য। একে দিতে চাইলাম, সে নিতে চাইল না। এরপরে পারহ্যাপস আমাকে সে বললো যে ঠিক আছে, তুমি আমার সঙ্গে বঙ্গভবনে অলওয়েজ দেখাশোনা করবা। আমি বোর করতেছি না তো আপনাদেরকে? যারে বলেন আপনি আচ্ছা উপস্থাপক না না, উপস্থাপক আপনি বলেন, আপনি বলেন। আচ্ছা। যদিও আমাদের মানে- সময় স্বল্পতা আছে, আপনি বলেন। হ্যাঁ, সময় স্বল্পতা আছে, কিন্তু জি, জি। গল্প তো অনেক বড়। মানে জি জি, সেটা শেষ আমি হবে না, এই শেষ হবে না। এই 1500 দিনের মধ্যে, 1200 দিনের মধ্যে জি, আমার সঙ্গে না হলেও 100 দিনের রিলেশনশিপ আছে। তো সেটা আমরা আমরা ফুল আপাতত বলবো এপিসোড, না, আবার পরে বলবো আর কি। তো যাই সেটাই হোক, আমরা শর্টকাট ফুল করে এপিসোড বলি। একটা করব ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু তারপরে এখন আমরা একটু সেখানে অল্প আমি সময় করে শেষ ওনাকে করি। যখন এটা বললাম, উনি বললো যে এখানে আসবে। এখন আমি তো তখন আই ওয়াজ টু ইয়াং দ্যাট টাইম, ব্যাক 78, 89, 79। আমিও তো খুব ইয়াং, উনিও ইয়াং। এখন দুইজনেই দুজনকে অবিশ্বাস করতে শুরু করলাম। আমি মনে মনে, উনি না, আমি মনে করলাম যে বঙ্গভবনে আমাকে দেখা করতে আসতে বলার অর্থ হলো যে নেক্সট টাইম যাতে আমি আসতে না পারি, বিকজ দ্যাট ইজ এন অফিস অফ দি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি। এখানে আমি এন্ট্রি চাইলেও তো আমি ঢুকতে পারবো না। পলিটিক্যাল পার্টি হলে না দরজার মধ্যে ভিতর দিয়ে ঢোকা যায় আর্টিস্ট করে। হ্যাঁ, আমি ব্যাক করে এডিসি কে ফোন করলাম যে স্যারকে বলেন আমি দেখা করতে আসবো। ঠিক সেই 10 মিনিটের মতো কল ব্যাক, বলে যেরকম কালকে আসেন at 7 PM ইউ হ্যাভ এন অ্যাপয়েন্টমেন্ট। গিয়ে দেখি যে একেবারে বঙ্গবন্ধুর গেটের মধ্যে নাম। তখন আমি কিন্তু কিছু না, আজকের উজ্জ্বল না, তখন আমি স্ট্রাগলিং এর উজ্জ্বল সিনেমা ইন্ডাস্ট্রিতে। যাই হোক, এইভাবে উনি আমাকে, শব্দটা বলতে চাই আশকারা, মানে আশকারা দিয়ে দিয়ে আমাকে এত ঘনিষ্ঠ করে ফেললো। এমনিই তো তার আমি ফ্যান, ইজ ইয়াং, ডাইনামিক, হিজ, মানে আমি আর কি হিরো, আমি তো স্ক্রিনের হিরো, সে তো রিয়েল সেন্সে হিরো অফ দি কান্ট্রি। এইভাবে তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হলো। এখন আমি চিন্তা করলাম যে আমি সিনেমার হিরো, আমার সঙ্গে উনি এইরকম মানে রিলেশন করছেন কেন? ফাইনালি যেটা একটা কাহিনী আছে এর পেছনে। আহমেদ সেকু তুরে আফ্রিকান একটা ছোট কান্ট্রি, পাপুয়া নিউ গিনি। উনার সঙ্গে ওআইসির কারণে, ইসলামিক লিডারশিপের কারণে উনার সঙ্গে খুব ফ্রেন্ডশিপ ছিল, বন্ধুত্ব ছিল। তো উনি পাপুয়াতে, হি ওয়াজ গোয়িং দেয়ার, উনার গাড়িতে যাচ্ছে। তো রাস্তায় যেতে গিয়ে দূরে দেখে যে একটা বিল্ডিং এর মধ্যে ওখানে অনেক লোকজন। তো সে প্রেসিডেন্টকে জিজ্ঞাসা, হোয়াট ইজ হ্যাপনিং দেয়ার, ওখানে কি হচ্ছে? এটা বলে যে ওখানে ইন্ডিয়ান সিনেমা চলতেছে। দেন ওই যে ইন্ডিয়ান সিনেমা, আফ্রিকার একটা ছোট্ট জায়গায়, এবং আফ্রিকান ফ্রেঞ্চ কলোনি ছিল পাপুয়া নিউ গিনি, এখানে লোকেরা ইন্ডিয়ান ছবি দেখতেছে। তাহলে তো সিনেমা তো একটা বিরাট ব্যাপার, ইট ক্যান প্লে রোল অফ এন অ্যাম্বাসেডার সারা পৃথিবীতে। তাহলে তো সিনেমা একটা সাংঘাতিক কিছু, এইটা তার মাথায়। এবং উনি এভাবেই বিভিন্ন ক্ষেত্রে, ওই যে একটু আগে বললাম যে তার প্রতিনিধি 54,000 বর্গ মাইলে, যেখানেই যাবেন, যে সেক্টরে যাবেন, খুঁজে পাবেন। এই কারণে উনি আমাকে ফিল্ম থেকে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার অন্যান্য কিছু এই জিনিসগুলো জানেন, সেই জন্য আমার সঙ্গে এইভাবে ধীরে ধীরে তার এমন একটা সম্পর্ক হলো। উনি ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে রিল্যাক্স করতো, কথা বলতো। রাত্রেবেলা আমাকে বলতো যে আচ্ছা ওই নিয়ে আসো, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি প্রডিউসার নিয়ে আসো, ডিরেক্টর নিয়ে আসো, ওই গোলাম মুস্তফার মতো সিনিয়র আর্টিস্ট, খলিল ভাইয়ের মতো আর্টিস্ট, যারা তখন মানে সিনিয়র লেভেলের আর কি। উনি নিজেও তো ছবি টবি দেখছেন, দেখেন নাই তা তো না, হয়তো নিশ্চয়ই ছবি টবি দেখতেন আর কি। এই তাদেরকে নিয়ে যেতাম, এই করতাম। কিন্তু উনি সবসময় যেটা বলতো যে এসব দিয়ে কিছু হবে না, ইউ ব্রিং ইয়াং ব্লাড, যারা ব্যাকআপ করলে পরে, যাদেরকে আমি সাপোর্ট দিলে পরে, যাদেরকে আমি গভর্নমেন্ট থেকে ব্যাকআপ করলে পরে, দেখেন গোয়া এই ধরনের প্রাইভেট স্টুডিও করতে হবে, তোমার অডিটোরিয়াম করতে হবে, বিভিন্ন, ওই যে একটু আগে নাটকের কথা যেটা শিকদার ভাই বললেন,
আব্দুল্লাহ আল মামুনকে আমি নিয়ে গেছিলাম, আমি টেলিভিশন অ্যাক্টর হিসেবে তার সঙ্গে আমার একটা খুব ভালো সুসম্পর্ক ছিল। তাকে বলতেছে যে এরকম আপনি 500 মানে 5,000 অডিয়েন্সের একটা অডিটোরিয়াম তৈরি করবেন, যেখানে আপনারা নাটক করবেন, সব টেলিভিশন কিসে দেখলে চাকরি বাকরি ছেড়ে দেন, বোর সঙ্গে ডিসকাস করেন, এইরকম একটা অডিটোরিয়াম তৈরি করেন, সেখানে আপনারা নাটক করবেন, সেখানে আমরা কনফারেন্স করবো, মিটিং করবো, 5,000 পিপলের অডিটোরিয়াম। এই যে তার কনসেপ্ট আজ থেকে 40 বছর আগে, কিন্তু আনবিলিভেবল। ক্ষণজন্মা পুরুষ ছাড়া, দূরদর্শিতা সম্পন্ন লোক ছাড়া কেউ কখনো এগুলো ভাবতে পারে। এইভাবে ধীরে ধীরে, এবং চলচ্চিত্রের ব্যাপারে যে ঘটনাটা একটা নাটকীয়, আর এইটা বলেই আমি শেষ করে দেব আমার কথাটা। উনি ফিল্মের জাতীয় পুরস্কার দিবে, অনুদান দিবে, চলচ্চিত্র শিল্পী কল্যাণ তহবিল করবে, রঙিন ছবি হবে ইত্যাদি, এই জিনিসগুলোকে উনি এফডিসিতে এসে ওইখানে উনি ঘোষণা দিবেন, এইটা উনার ডিসিশন। এবং উনি সম্ভবত 24শে ফেব্রুয়ারি ও 26শে ফেব্রুয়ারি এরকম যে কোনো একটা ডেট হবে আর কি, উনি এফডিসি ভিজিট করবেন। প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি ইজ কামিং, নট বিএনপির চেয়ারম্যান। এখন যেহেতু ওনার সঙ্গে আমার এরকম একটা মানে রিলেশন, তো আমি খুব, কারণ কোনো অসুবিধা হলে পরে তো আমি দেখা হলে বকা দেবে আমাকে, এইটা আমার মনের মধ্যে একটা ভয়। তো আমি তখন 72 ঘন্টা নন স্টপ, মানে ওখানে যারা ফিল্মের প্রডিউসারদের নেতৃত্ব দিচ্ছে, যারা ওখানে আর্টিস্টদের নেতৃত্ব দিচ্ছে, যারা টেকনিশিয়ানদের নেতৃত্ব দিচ্ছে, ইনক্লুডিং এফডিসির যারা ম্যানেজমেন্টে আছে, তারা তো সরকারি কর্মকর্তারা, এরা সমস্ত এগুলো করতে 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 ব্যানার ট্যানার লাগায় টাগায় সমস্ত কিছু সুন্দর হয়ে মানে যাচ্ছে। আমি জাস্ট বাসায় গেছি ড্রেস চেঞ্জ করতে, প্রেসিডেন্ট আসবে, সুতরাং আই ওয়েন্ট ব্যাক অ্যান্ড গেট মাইসেলফ রেডি টু রিসিভ হিম। আমি যখন সিএসডি গোডাউন দিয়ে তখন এফডিসি তে ঢুকতে হতো, এখনকার যে রাস্তাটা ওই রাস্তা ছিল না, ওই সিএসডি গোডাউনের ওখান দিয়ে রাস্তা এফডিসি তে আমরা যাতায়াত করতাম। দেখি যে দৌড়াদৌড়ি ছুটাছুটি, ব্যানার ট্যানার ছিঁড়ে টিড়ে সব নিয়ে চলে গেছে। কি হয়েছে না, এখানে বিএনপি করে যারা, তারা বলছে যে বিএনপির আসতেছে, সুতরাং আমরা, তখন এটা টোটালি একটা মানে আনপ্লেজেন্ট একটা সিচুয়েশন। তখন মিনিস্টার ছিলেন হলো ইনফরমেশন শামসুল হুদা চৌধুরী, সেক্রেটারি ইনফরমেশন ছিল হলো খোরশেদ আলম, লেটার অন হি ওয়াজ গভর্নর বাংলাদেশ ব্যাংক, এফটিসির সমস্ত ইয়ে। আর আমরা 2-4 জন যারা বিএনপির খুব ডেডিকেটেড, রুদি সামাদ ছিল, শি ওয়াজ দেয়ার, আমি ঢোকার পরে আমাকে সবাই বলতেছে যে হুজুর এখন প্রেসিডেন্টকে ফোন করো যে যেন উনি না আসে, কারণ হলো এখানে কিছু নাই। আমাদের তো জন্য খুবই এটা বিব্রতকর, এম্বারাসিং সিচুয়েশন। আমি একটু নিজেও ভয় পাইছি, কারণ আমি তো বললামই আগে যে আই ওয়াজ টু ইয়াং। ফোন করলাম তার এডিসি কে, প্রেসিডেন্ট বললো যে আমি বলে দাও আমি গাড়িতে উঠতেছি, আই এম কামিং টু দ্য এফডিসি, নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ হ্যাপনিং। উনি আইসা মানে স্টুডিওতে হাজির, ভয়ে তো সব আমরা মানে কাছাকাছি আর কি জানি কি হবে না হবে। He came, he went to this stage, প্রেসিডেন্টের যে ম্যানার্স অফ দি মিটিং, মানে কার পরে কে বলবে টলবে, এগুলো তো অফিসিয়াল মিটিং, তো ইটস ভেরি প্রেসিডেন্টের অনুষ্ঠান। এরপরে আমি সেখানে আই স্টার্টেড যে ওনার সঙ্গে কথা বলে 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 বলে, এবং যারা বিএনপি মাইন্ডেড ক্যামেরাম্যান, সাংবাদিক, টেকনিশিয়ান, আর্টিস্ট, তাদেরকে ডেকে ডেকে বক্তব্য দেওয়া হচ্ছে। অ্যান্ড ফাইনালি উনি এই যে জাতীয় পুরস্কার, অনুদান, কালা ছবি ইত্যাদি সমস্ত কিছু ডিক্লেয়ার করে দিয়ে হি ওয়েন্ট অন। এ হলো প্রেসিডেন্ট। আপনি যেটা বললেন, শুরুতে বলেছিলেন একটা কথা যে উনি যেটা বলতেন সেটা মিন করতেন কিনা, উনি যেটা বলেছেন সেটা করতেন কিনা। উনি যেটা বলতেন সেটা করতেন, উনি যেটা মনে করেন হওয়া উচিত ওটাই উনি করতেন, এবং বলতেন যে 10টা কাজ ইউ মাস্ট স্টার্ট
10টার ভিতরে 5টা কাজ তো হবে, আর যদি তুমি 10টাই ফেলে রাখো তো কোনো 10টাই তো কাজ হবে না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব উজ্জ্বল। আমার আপনাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে, আমি অনেক অনেক দুঃখিত, কারণ আমাদের সময় স্বল্পতা আছে। আমি আমার হ্যাঁ, গেস্টের কাছে আমি আরেকবার করে যাব, 2 মিনিট করে সময় নিয়ে আমি আপনার কাছে আরেকবার আসবো। আমি আলোচনা এই মুহূর্তে জনাব আব্দুল হাই শিকদার আপনার কাছে যাচ্ছি। আমি 2 মিনিটে আপনি আমাদেরকে আমাদের আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, নতুন নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনি আমাদেরকে বলবেন শহীদ জিয়ার স্বপ্নে দেখা বাংলাদেশ, তিনি বাংলাদেশের কৃষ্টি কালচারকে যেখানে নিয়ে যেতে চেয়েছিলেন, আজকের বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, আপনি 2 মিনিট একটু আমাদেরকে বলবেন। মনীষীদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে যে যারা ঐতিহ্য সম্পর্কে এক ধরনের অবহেলা পোষণ করে বা ঐতিহ্যকে অস্বীকার করে, তারা আসলে এক ধরনের মূর্খতার অন্ধকারে পতিত হয়। তো জিয়াউর রহমান হলেন আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস। তিনি না হলে বাংলাদেশ স্বাধীন হতো, তিনি না হলে আওয়ামী লীগ যে একটা জাতির পিতা পেয়েছে সেটাও পেত না। তাহলে তিনি বাংলাদেশের স্বাধীনতা যেমন জাতিকে দান করলেন, আওয়ামী লীগকে দান করছেন তাদের জাতির পিতা। এই দুটো দানের জন্য তাকে তো অন্তত আওয়ামী লীগের পক্ষ থেকেও তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ আওয়ামী লীগ তার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে দ্বিতীয়বার রাজনীতি করার সুযোগ পেয়েছিল, সেটাও তারা ভুলে যায় যে তার দুটা ফাদার, একজন যদি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হন, তাহলে আরেকজন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো আজকের দিনে আমি তাদেরকে অনুরোধ করবো যে ভাই, বহুত হয়েছে, ব্লেম গেম, একজন আরেকজনকে দোষারোপ করা, ও আমাকে দোষারোপ করছে, এগুলো বাদ দিয়া আসুন ন্যাশনাল বিল্ডের হাইওয়েতে দাঁড়াই, আমরা জাতীয় উন্নয়নের হাইওয়েতে দাঁড়াই, হাতে হাত রেখে, যেটা জিয়াউর রহমান চেয়েছিলেন, সমন্বয়ের রাজনীতি, সমঝোতার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি। সেই সমন্বতা, সম্প্রীতি, সমঝোতার রাজনীতি যদি ফিরিয়ে আনতে পারি, বিভেদ এবং হানাহানি মুক্ত হয়ে, তাহলে বাংলাদেশের সত্যিকারের সকাল হবে। আর এই কাজটা করতে হলে জিয়াউর রহমানের প্রদর্শিত সাংস্কৃতিক যে পথ, সাংস্কৃতিক যে নির্দেশনা, যে কর্মকাণ্ড, সেগুলোকে আমাদের সর্বশক্তিতে ধারণ করতে হবে। এটা যদি আমরা করতে পারি জাতি হিসেবে, সেই জায়গায় আমরা পৌঁছে যাব যেটা জিয়াউর রহমানের লক্ষ্য ছিল, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনার মৌলিক অন্বেষণ ছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য, মূল্যবান আলোকপাত এবং খুবই খুবই কনসাইজ যে বিষয়গুলো আপনি আমাদেরকে জানিয়েছেন আমাদের নতুন প্রজন্মের জন্য। আমি খুব আশাবাদী, যারা বসে শুনছেন তাদের ভেতরে চিন্তার অনেক ধারা উন্মোচিত হয়ে যাবে যে আসলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি করে গেছেন। জনাব ইথুন বাবু, আপনার কাছে আসছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে, তার সংস্কৃতিকে, তার সংস্কৃতির চিন্তা ভাবনাকে, সংস্কৃতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য তার যে দেখানো পথগুলোকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা জাতি হিসেবে এগিয়ে যাব। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি নতুন প্রজন্মেরই একজন প্রতিনিধি হিসেবে এখানে আছেন, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা নতুন প্রজন্ম কতটুকু ধারণ করতে পেরেছি এই আদর্শকে, এই সংস্কৃতিকে? ধারণ করতে পেরেছি না, ধারণ এখনো করছি। ঘটনা হচ্ছে যে শিকদার ভাই যে কথাটা বললো চমৎকার, মানে অসম্ভব চমৎকার কথা বললো, যেটা আমার এখানে লাগছে। খুব সুন্দর কথা বলছে, ধন্যবাদ বড় ভাইকে। আমি একটু লেখা পড়ছি। ক্ষণজন্মা নেতা হিসেবে মাত্র কয়েক বছর শাসনামলে তিনি জাতিকে দিয়েছিলেন অসাধারণ কর্মযজ্ঞের অনুপ্রেরণা। বাংলাদেশি জাতীয়বাদীর চূড়ান্ত বার্তায় ছড়িয়ে দিয়েছিলেন আপামর জনসাধারণের মাঝে। এ এক অদ্ভুত জাগরণের দাবানল তলাবিহীন ঝুরির গ্লানি থেকে দেশের সম্মান নিয়ে গেলেন আন্তর্জাতিক দরবারে শহীদ জিয়াউর রহমান। ইরাক ইরান যুদ্ধে বন্ধে মধ্যস্থতা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিনি পৌঁছে গেলেন বিশ্ব নেতাদের কাতারে। মানে ওনাকে আল্লাহ যথেষ্ট ভালোবাসতেন, মানে উনি আসলে একটা ফেরেশতা। দেশকে স্বনির্ভর করার প্রাণান্ত চেষ্টা করে গেছেন আমাদের এই রাখাল রাজা। আমার কাছে কথা হইতেছে যে ওনাকে অনুসরণ করলে আমাদের যে জেনারেশন আছে তাদের কাছে, প্রজন্মের কাছে পৌঁছাতে হবে আসলে শহীদ জিয়াউর রহমান কি ছিলেন, যেটা আমরা বাধাগ্রস্ত হচ্ছি, যেটা বলতে পারছি না। আপনার সাথে আমাকে চুপি চুপি কনফারেন্স করতে হচ্ছে, আমি আসতে পারছি না সামনে। এটা কি ব্যর্থতা না? আমি যদি শহীদ জিয়াকে আমার সন্তানের কাছে না পৌঁছতে পারলাম, আমার শহীদ জিয়াকে যদি আমি টেলিভিশনে বারবার দেখাতে পারলাম, আমার শহীদ জিয়া সম্বন্ধে যদি আমি আমার জেনারেশনের কাছে না নিয়ে যেতে পারতাম, তাহলে কি না নিয়ে যেতে যদি না পারি, ধারণ করা হবে কি? আপনি সবসময়ের জন্য মনে রাখবেন যে ব্ল্যাক বুকে লেখা যায়, আবার ডাস্টার দিয়ে মুছা যায়, কিন্তু কিছু লেখা আছে যে লেখা মুছা যায় না, সেটা হচ্ছে শহীদ জিয়া।
তো ইনাকে মোছার চেয়ে ওনাকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। যেখানে লেখা আছে সেখানে হাতুড় দিয়ে, লোহা দিয়ে, বাট দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছে। বলছি এই যিনি এখানে লুকিয়ে আছে, এখান থেকে তো ভেঙে ফেলতে পারবে না। এই অনুশোচনাটাকে আমার জেনারেশনকে ধরাতে হবে, আমার প্রযুক্তির কাছে যেতে হবে, আমার প্রযুক্তির মাধ্যম দিয়ে যেভাবে হোক আমার জেনারেশনকে জানাতে হবে শহীদ কি ছিল। এটা হচ্ছে, হয়ে উঠছে কিনা এটা আপনারা ভালো জানবেন। তবে আমার মানে খুব লাগে যে এভাবে আমাদেরকে যেভাবে কোন ঠাসা করে দিয়েছে, আমাদেরকে বলার আওয়াজ নাই, যেটা শিকদার ভাই সুন্দরভাবে বললো যে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্যই আজকে আপনাদের জাতির পিতা বা অমুক সমক হ্যান ত্যান। তো এই যে এই জিনিসগুলো তো ওনারা ধারণ করে না, কিন্তু আমরা ধারণ করি, শহীদ জিয়াকে আমরা ধারণ করি, কিন্তু আমাদেরকে বলতে দেয়া হচ্ছে না এই পথ থেকে বেরোবো কি করে। এই চুপি চুপি আলাপ আমরা কবে ছাড়বো? এই শুনো, তুমি কিন্তু এভাবে কথা বলো না, ফোনে বললে রেকর্ড হবে। এই তো আমরা তো স্বাধীন বাংলা পাইলাম না, তাহলে এখনো স্বাধীনতা কাঁদছে। তাহলে শহীদ জিয়ার দেশটা এখন যে আপনি যে কথাটা বললেন, তো আমার খুব উজ্জ্বল ভাইয়ের কাছে এবং শিকদার ভাইয়ের কাছে দুটাই প্রশ্ন থাকবে। আমাদের করণীয় কি? আমরা এই যে প্রযুক্তি ইউজ করে তারা আজকে বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে গেছে? আজকে ছোট ছোট ছেলের মুখে বঙ্গবন্ধুর নাম, কিন্তু আমরা প্রযুক্তি থাকাকালীনও আমরা যেতে পারছি না কেন? আমাদের কি পেট্রোল নাই? আমাদের পেট্রোল আছে। আমাদের কি গাড়ি নাই? গাড়ি আছে। আমাদের কি চাকা নাই? চাকা আছে, কিন্তু আমাদের খালি ভয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদিও চাষাস করি, মনে করেন সংস্কৃতির একটা ব্যাপার আছে। শিকদার ভাই আছে আমাদের, তারপরে আমাদের উজ্জ্বল ভাই আছে। উজ্জ্বল ভাইয়ের কথাগুলো আছে, খুব ভালো লাগলো। উজ্জ্বল ভাই তো গল্পবাজ লোক, গল্প খুব ভালো বলে। ওনার সাথে আমার মাঝে মধ্যে গল্প হলে তো ঘন্টা দুয়েক হয়ে যায়। তো আমি এখান থেকে চাচ্ছি যে জেনারেশনের কাছে আমরা যাব কি করে? আমাদের এই বাধা বিদ্যুৎ, আমরা তো জানি যে আমরা বাধার মধ্যে আছি। আমার কি বলে এয়ারপোর্ট ভেঙে দিয়ে উড়িয়ে দিয়ে নাম উড়িয়ে দিয়ে আমি কিছু করার ক্ষমতা রাখি না। আমি বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে ফেললে আমার কোনো ক্ষমতা নাই। তাহলে আমার ক্ষমতাটা আমি কিভাবে ব্যবহার করবো এটা আমাকে জানতে হবে। যখন বেগম জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয় কোনো লোক নাই, তাহলে আমাকেও তো বের করে দেবে লোক নাই। তাহলে আমি আপনি চিল্লাই লাভটা কি? এখান থেকে আপনাকে সলিউশন নিতে হবে, এখান থেকে রাস্তা বার করতে হবে। রাস্তা না বার করতে পারলে কিন্তু এরকমই আপনি গোপনে আলাপ চলবে, কাজ হবে না। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ইথুন বাবু। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের সন্তানদের কাছে পৌঁছে দিতে হবে। অবশ্যই আমরা যদি নিজেরা ধারণ করতে পারি, আমরা যদি নিজেরা ধারণ করতে না পারি, দুটোর কিন্তু দু ধরনের ইম্প্যাক্ট। আমরা আমাদের উত্তরসূরি পূর্বসূরি দুজনের মাঝখানে, দুটো জেনারেশন, তিনটে জেনারেশনের মাঝখানে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পৌঁছে দিতে হবে তার এই কীর্তিগুলোকে, তার 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 একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন মানুষ জিয়াউর রহমান, একজন সর্বোপরি সর্বাধিনায়ক, একজন সেনাপ্রধান জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার প্রত্যেকটা চরিত্রকে কিন্তু আমাদের পৌঁছে দিতে হবে আমাদের সন্তানদের কাছে। উনি প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন নিয়ে আসবো জনাব উজ্জ্বলের কাছে, আমাদের এখানে করণীয়টা কি? আপনার ওই আগের প্রশ্নটার একটু ছোট্ট করে এক লাইনে উত্তর দিয়ে দিই যে বিপ্লবের সঙ্গে সংস্কৃতির বিপ্লবের যে একটা শান্তিপূর্ণ বিপ্লবের কথা বলেছিলেন জিয়াউর রহমানের সম্পর্কে রেফারেন্স, উনি রেডিওর মাধ্যমে যে ঘোষণাটা উনি দিয়েছিলেন, কেমন রেডিওটাকে নর্মালি কারা ব্যবহার করে? যারা সংস্কৃতি সেবী তারা। উনি যেমন স্টেন গান, মেশিন গান, ট্যাঙ্ক নিয়ে ফাইট করে রণাঙ্গনে উনি যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করার জন্য, পাশাপাশি উনি জানেন যে সেই সময় স্বাধীন বাংলা বেতারে সেই সময়ের গান, সেই সময়ের নাটক, সেই সময়ের কবিতা মানুষকে কত আলোড়িত করেছে। সুতরাং সংস্কৃতি সবচাইতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বাহন, যেটা দিয়ে, যে অস্ত্র দিয়ে আপনি যে কোনো মানুষকে ঘায়েল করতে পারেন। শুধু তরুণ সমাজ না, শুধু নতুন প্রজন্ম না, পুরনো প্রজন্ম না, মানে যে কোনো প্রজন্মই আপনার দ্বারা ঘায়েল হবে, প্রোভাইডেড ওই যেটা আমাদের ইথুন বাবু চাচ্ছে কিংবা শিকদার ভাই চাচ্ছে, যে সেটা আপনাকে ধাতস্থ হতে হবে, আপনার ভিতরে এটাকে ক্যারি করতে হবে। এই জিয়াউর রহমানকে, এই যে প্রথম একটা শুরুতে শিকদার ভাই যেটা বলেছিলেন আর কি, যে এই প্রথম সংস্কৃতি নিয়ে একটা কথাবার্তা আমরা এই প্রথম
আলোচনা করছি। রাজনীতিবিদরা শুধু রাজনীতি নিয়ে কথা বলতে চায়, স্লোগান নিয়ে কথা বলতে চায়, রাজপথের মিটিং মিছিল নিয়ে কথা বলতে চায়, কিন্তু সংস্কৃতি একটা এত গুরুত্বপূর্ণ একটি অংশ, যে অংশটা আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা উনি গুরুত্ব সহকারে বলে গেছেন, আমাদের মতো মানুষদেরকে উনি ব্যাকআপ করেছেন। আরো একজন মনে করেন এই ইথুন বাবুর মতো বেবি নাজরিনকে সৈয়দপুর থেকে উনি উঠাই নিয়ে আসে এখানে ব্যাকআপ করে একটা দেশে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে একজন শিল্পী তৈরি করছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নাই, আমরা আশাবাদ হতে চাই। আমাদেরকে কন্টিনিউয়াসলি এই যে সংস্কৃতি সেবী যারা আছে, যারা কবি আছেন, সাহিত্যিক আছেন, সাংবাদিক আছেন, শিল্পী আছেন, গায়ক আছেন, যে যেখানে যে অবস্থানে আছেন আর কি, জিয়াউর রহমান যেরকম বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, শিল্পকলা একাডেমি তৈরি করেছেন, এফডিসি তে করেছেন, বাংলা একাডেমি করেছেন, সেই এভরিওয়্যার। তো সেখানে আমাদেরকে কন্টিনিউয়াস হ্যামারিং করতে হবে, যে কথাটা বাবু বললো, যে প্রযুক্তিকে ব্যবহার করে কন্টিনিউয়াসলি হ্যামারিং করতে হবে। তাহলে পরে না তারা তখন বুঝবে যে জিয়াউর রহমান কে ছিল। কবে সরকারে আসবো আর তারপরে আলোচনা করব, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের আওয়ামী লীগের ব্যাপারে বলার দরকার তো নাই। আমি আমার কথা বলবো, আমার নেতার কথা বলবো, জিয়াউর রহমানের কথা বলবো, একটা ক্ষণজন্মা মানুষের কথা বলবো, তার কর্মকাণ্ডের কথা বলবো, তার অবদানের কথা বলবো। এ তো বলে শেষ করা যায় না। আমরা তো কতক্ষণ কথা বলছি, এখনো আমি মনে হয় যে 2-1 ঘন্টা কথা বলতে পারি জিয়াউর রহমানের উপরে। ধন্যবাদ সবাইকে, এবং এই সুযোগ করে দেওয়ার জন্য বিএনআরসি আপনাদেরকে ধন্যবাদ, এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কালচারাল অ্যাক্টিভিস্টদেরকে আপনারা উপস্থাপন করবেন এবং তাদের কথা দেশ এবং জাতি জানতে চায় এবং শুনতে চায়, বুঝতে চায়। একটা শিকদার যেভাবে আজকে কথাগুলি বললো, আমি নিজেই তো অনুপ্রাণিত। বাবু যেভাবে কথা বললো, ওরা তো সমস্ত শশকেত একজন কবি, একজন হলো সিঙ্গার, মিউজিক, কিন্তু আমি অনেক অনুপ্রাণিত তাদের কথা শুনে। রাজনৈতিক ভাবে তারা এত সচেতন, কিন্তু চিন্তাও করা যায় না। সুতরাং নিরাশ হওয়ার কিছু নাই, আমরা সবাই ইনশাল্লাহ আশাবাদী, এবং ভবিষ্যতের প্রজন্ম যারা আছে তারাও ইন্সপায়ার্ড হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি আমার কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আমি কিছুক্ষণ ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম। আজকের আলোচক বৃন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই প্রাণবন্ত এবং প্রাঞ্জল একটি ডিসকাশনস আমরা এই আমাদের দর্শক এবং শ্রোতাদের জন্য দিতে পেরেছি বলে আমি মনে করছি। আমি শেষ করে দিব শুধু সকলের সবগুলো কথা নিয়ে ছোট্ট একটা সামারি করে নিয়ে, যে আসলে উনি 1981 সালের 30শে মে শুধু একজন রাষ্ট্রপ্রধান বা সফল রাষ্ট্রনায়কের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছিল গোটা বাংলাদেশের, একটি বাংলাদেশের, যেই বাংলাদেশকে গড়ার জন্য একজন স্বপ্নবাজ মানুষ তিনি চেষ্টা করেছিলেন যে স্বপ্ন দেখে এই বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। তিনি আমাদের কিছুক্ষণ আগে বললেন যে উজ্জ্বল সাহেব, ক্ষণজন্মা একজন মানুষের পক্ষে সম্ভব যে এইভাবে চিন্তা ভাবনা করে, এইভাবে স্বপ্ন দেখে একটি রাষ্ট্র সম্পর্কে ছবি আঁকার জন্য। আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমস্ত আদর্শগুলোকে, তার তার রেখে যাওয়া পথকে যেন আমরা আগলে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং আমরা যেন চলতে পারি তার তার তিনি যেভাবে চেয়েছিলেন বাংলাদেশকে গড়ার জন্য, সেভাবে যেন আমরা গড়ে তোলার জন্য লড়তে পারি। আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং অনেকটা সময় নিয়ে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, শুনেছেন। আশা করছি খুব শিগগিরই আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।